সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের অনুষ্ঠান। সাম্প্রতিক সময়ে বাংলাদেশ নারী ফুটবল দলের যে টালমাটাল অবস্থা এবং যে সংকটময় পরিস্থিতি, সেটা নিয়েই মূলত আজকে আমাদের অনুষ্ঠান সাজানো হয়েছে। আমাদের সঙ্গে আছেন দুজন অতিথি। একজন জাতীয় নারী ফুটবল দলের সাবেক অধিনায়ক ডালিয়া আক্তার, আর আরেকজন আছেন মোহাম্মদ মফিজউদ্দিন। উনি আমরা সবাই চিনি ময়মনসিংহের কলসিন্দুর স্কুল থেকে বা ওই গ্রাম থেকে যে একদল ফুটবলার নারী ফুটবল দলে খেলেছেন এবং এখনো খেলে যাচ্ছেন। সানজিদা, মারিয়া, শামসুন্নাহার সিনিয়র জুনিয়র, শিউলি আজিম সহ, তহুরা সহ আরো যারা আছেন, এইসব প্রতিভাবান ফুটবলারদের তৃণমূলের যে প্রথম কোচ, যার হাত ধরে আর কি আমাদের এই এই কোচের হাত ধরেই মূলত তারা ফুটবলটা শিখেছেন এবং জাতীয় দলে এসেছেন। তো আমি আসলে শুরুটা করতে চাই মফিজ ভাইয়ের কাছে। আমি পরে ডালিয়ার কাছে আসবো। প্রশ্নটা হচ্ছে, আপনি নিশ্চয়ই গত কয়েকদিন ধরে বিভিন্ন গণমাধ্যমে দেখেছেন এবং প্রথম নিউজটা আমি বাংলাদেশে ব্রেক করি যে নারী ফুটবল দল অনুশীলনে যাচ্ছেন না। পিটার বাটলার যখন ইংল্যান্ড থেকে দেশে ফিরলেন সোমবার রাতে, দুবাই থেকেই তিনি জানিয়ে দিলেন যে আমি ঢাকায় আসছি, এবং মঙ্গলবারে তার সঙ্গে একটা মিটিং হওয়ার কথা ছিল সব ফুটবলারদের, একটা সৌজন্য সাক্ষাৎ বা মিটিং যেটাই বলা যায়, এবং মিটিং এর পরে তাদের যে অনুশীলন সেটা শুরু হওয়ার কথা ছিল। অর্থাৎ 26শে ফেব্রুয়ারি সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে ফিফা ফ্রেন্ডলি ম্যাচ খেলবে, আর এরপরে 2 মার্চে আর একটা প্রস্তুতি ম্যাচ খেলার কথা। সেটাকে সামনে রেখেই এই অনুশীলন, কিন্তু সিনিয়র ফুটবলাররা বিদ্রোহ করে বসেন। আমার প্রশ্নটা হচ্ছে, এই বিদ্রোহটাকে আপনি কিভাবে দেখছেন এবং এর পেছনের কারণগুলো কি হতে পারে, বা আদৌ এটার পেছনে কতটুকু যুক্তি আছে বলে আপনি মনে করেন? মফিজ ভাই যদি কিছু বলেন। ধন্যবাদ। আসলে এই সিনিয়র নারী ফুটবলারদের সাথে যে কোচের দ্বন্দ্ব, সেটা তো আজকের না। সেটা হলো আমাদের যে বিগত সাব চ্যাম্পিয়নশিপ হলো নেপালে, এর জি। পূর্বেই তাদের প্র্যাকটিস সেশনে কিছু ঘটনা ঘটেছে, যে ঘটনাগুলো আসলে এর সাথে সম্পৃক্ত। তার চূড়ান্ত প্রকাশ ঘটেছে আমাদের এই যে সাব চ্যাম্পিয়নশিপের পাকিস্তানের খেলায়, এবং ভারতের সাথে যে খেলাটা হলো, ওই দুই খেলা হলো এটার চূড়ান্ত প্রকাশ পেয়েছে। তবে আমি মনে করি মেয়েদের যে তাদের যে যুক্তি, এই তাদের যে চাওয়া মানে বা দাবি। দাবি দেওয়া যা আছে সেটা যৌক্তিক একদিক দিয়ে। আবার কোচ যে তাদেরকে একটা কঠিন কন্ডিশনের মধ্যে রাখতে চান বা একটা শৃঙ্খলার মধ্যে রাখতে চান, ওইটাও যৌক্তিক। কিন্তু আমি দুইটার জিনিসের মধ্যে আমি একটা জিনিস সেখানে বুঝতেছি, যেটা হলো আমার মনে হচ্ছে যে আমাদের যে কোচ পিটার বাটলার, অনেকেই বলেন উনি খুব হাই প্রোফাইল কোচ, খুব স্কিল্ড। তবে আমার কাছে মনে হয়েছে যে পাকিস্তানের খেলা এবং ভারতের খেলা দেখে আমি যতটুকু বুঝলাম, আমার মনে হয় যে তার ভিতরে একটু অহংকার বোধ কাজ করে, এবং সে হলো মেয়েদেরকে ভালোভাবে সে জাজমেন্ট করতে পারে না। একজন কোচ যদি তার অধীনস্থ খেলোয়াড়দের জাজমেন্ট না করতে পারে, তাহলে আমি মনে করি এটা কোচের জন্য ব্যর্থতা। কারণ পাকিস্তানের সাথে যে খেলাটা হলো, যেই পাকিস্তান ভারতের সাথে 6 গোল হজম করলো, সেই পাকিস্তানের সাথেই বাংলাদেশ ড্র করতে গরম অবস্থা। এবং তাও শেষ পর্যন্ত সিনিয়র দু একজন প্লেয়ারকে মাঠে নামানোর পরে সম্ভব হয়েছে। আর অপরদিকে ভারতের সাথে যখন সিনিয়র মেয়েরা খেলতে নামলো, এবং সেটা তারা চ্যালেঞ্জ হিসেবে নিয়েছিল, এবং তারা চ্যালেঞ্জে উত্তীর্ণ হলো মেয়েরাই। আমি মনে করি এখানে কোচ ব্যর্থ এবং মেয়েরা এখানে সফল তাদের পারফরমেন্সের আচ্ছা, মাধ্যমে। এই মফিজ জন্য আমি ভাইয়ের কাছে আমি একটা প্রশ্ন করতে চাই। জি। জি। মফিজ ভাই, আমি 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 মোহাম্মদ ইমাম হোসেন সোহেল, আমি স্পোর্টস রিপোর্টিং করি। এর সাথে মিলনের কলিগ আমি অন্য একটা পত্রিকাতে আছি আর কি। তো এখানে আমি ওই যে গেমসি ভাইয়ের সাথেও আছি। তো আমি যে প্রশ্নটা করতে চাই সেটা হচ্ছে যে, পিটার বাটলার ইংলিশ কোচ, উনি তো খুব বেশি দিন আগে আসেন নাই বাংলাদেশে, মাত্র কিছুদিন আগে আসছেন, তাই না? তো ওনার সাথে তো পার্সোনালি কোনো এই ফুটবলারের কোনো আহ, মানে উনি পার্সোনালি অনেকে চেনা না চেনারই কথা, উনি পারফরমেন্স দিয়ে দেখবেন, তাই না? আপনারা যারা কোচ, আপনারা যারা ফুটবলার তৈরি করেন কিংবা ফুটবলার আপনাদের হাত দিয়ে তৈরি হয়, আপনারা একজন ফুটবলারকে কিভাবে বাছাই করেন? তার পারফরমেন্স দিয়েই তো, তাই না? তো তাহলে নারী ফুটবলারদের সাথে বাটলারের আসলে দ্বন্দ্বটা কোন জায়গায়? কেন উনি এই সিনিয়রদেরকে বাদ দিতে চাচ্ছেন? কিংবা পার্সোনালি তো ওনাদের এদেরকে উনি খুব বেশি চেনেন না, তাহলে কেন ওনাদেরকে বাদ দিতে চাচ্ছেন? কিংবা দ্বন্দ্বটা কোন জায়গায় বেসিক্যালি? আসলে বিষয়টা হলো, আমি মেয়েদের সাথে কথা বলে যতটুকু জেনেছি আর যতটুকু বুঝতে পেরেছি, সেটা হলো
কোচ চাচ্ছেন যে তিনি দীর্ঘমেয়াদী একটা প্রশিক্ষণ ক্যাম্প চালাবেন, এবং দীর্ঘমেয়াদী প্রশিক্ষণ ক্যাম্প চালাতে গেলে উনি জুনিয়রদের প্রতি একটু সহানুভূতিশীল বেশি থাকবেন, এটা স্বাভাবিক। এবং সিনিয়র যারা আছে তাদের হয়তো বয়স হয়ে গেছে এবং কিছুদিন পরে তাদের পারফরমেন্সের ঘাটতি হবে, উনি ভবিষ্যতের চিন্তা করে হয়তো জুনিয়রদের বেশি গুরুত্ব দিচ্ছেন। কিন্তু আমার মনে হয় বর্তমানকে নিয়ে আমাদের ভাবা উচিত আগে। জুনিয়র যারা আছে তাদের নিয়ে আমরা ভবিষ্যৎ পরিকল্পনা করব, কিন্তু বর্তমানকে কিন্তু আমি বাদ দিতে পারবো না। আর আমি যতটুকু জেনেছি মেয়েদের সাথে কথা বলে, সেটা হলো যে উনি কিন্তু পারফরমেন্সের জন্য বাদ দেন নাই। যেমন মাসুরার সাথে ওইখানে তার টুপি পরা নিয়ে একটা কথা দ্বন্দ্ব হয়েছে, এগুলো কিন্তু আসলে মাসুরা তো জানতো না যে টুপি পরা, টুপি পরে খাবার টেবিলে যাওয়া সেটা ইংলিশদের জন্য আলাদা বিষয়, ওদের জন্য সেটা হলো যে কাম্য নয়। কিন্তু বাংলাদেশে যারা, তারা তো এটা জানতো না। কোচ ওইখানে মাসুরের সাথে রাগারাগি না করলে পারতো। এবং বাংলাদেশের কালচারের সাথে ইংলিশদের কালচার এক হবে না, এটাই স্বাভাবিক। কিন্তু এই বিষয়গুলো নিয়ে যদি উনি এখানে অ্যাপ্লাই করতে চান, সেটা তো সম্ভব না। তবে উনি যে শৃঙ্খলাবোধের কথাটা যে বারবার যেটা আসছে যে মেয়েরা টিকটক করে, মেয়েরা বাইরে এই ঘুরতে যায়, কিংবা এটার সাথে উনি আরো কিছু বেশি অ্যাড করেছেন, হয়তো বা বয়ফ্রেন্ড জাতীয় কোনো কিছুর কথা উনি বলে থাকবেন। তারপরে হলো যে মেয়েরা ঠিক মতো এই মনোযোগ দেয় না প্র্যাকটিসে। আসলে এইগুলা কোচের যে এই কথাগুলো আছে সেগুলো ঠিক, এগুলা তাদেরকে নিয়ম শৃঙ্খলার মধ্যে আনা উচিত। কিন্তু সেটা তো আমি একটা সেশন চালাবো বা আমি একটা টিমকে পরিচালনা করব, তখন আমি আমার সাথে যে টিমের যে মেম্বার আছে তাদের সাথে আমার একটা মধুর সম্পর্ক থাকবে, তিক্ততার সম্পর্ক থাকবে না। এই বিষয়টা নিয়ে আমার মনে হয় বাটলার মহোদয়ের কিছু ঘাটতি আছে। কারণ আমি না, এখানে আমি একটা কিন্তু বিষয়, জি মহিজ ভাই, আমি আপনাকে একটু ইন্টারাপ্ট করি। আপনি যেটা বললেন তাদের শৃঙ্খলার একটু ঘাটতি আছে, যেটা আমরাও বিভিন্ন রিপোর্টে পড়লাম যে বাট্টার এসে দেখলো যে সিনিয়র ফুটবলার যারা, তারা ঠিক মতো অনুশীলন করে না, তাদের অনুশীলন করতে গিয়ে দেখা যাচ্ছে যে তাদের কারো কারো ফিটনেস এ ঘাটতি আছে। আপনি তো একজন কোচ হিসেবে আপনি নিজেও বলবেন যে ফিটনেসে কোনো প্লেয়ারের যদি ঘাটতি থাকে তাহলে প্লেয়ারকে অবশ্য কোচ পিক করবে না, কিংবা তাকে স্পেশালি তার নির্দেশনা দেবেন যে এইভাবে এভাবে করতে হবে, এটা ফলো না করলে তোমার ফিটনেস ঠিক হবে না। তো যখন একজন কোচকে দায়িত্ব দেন, উনি দায়িত্ব নেন একটা টিমের, উনি তো চাইবেন তার পুরো টিমটা মানে 100% না হোক, আমরা 80% ফিটনেস থাকুক তাদের, নাহলে উনি খেলাবেন কিভাবে? তো এখন বিদেশি একজন কোচ এসে যখন দেখলো এই অবস্থা, তখন তো উনি কিছু ইনস্ট্রাকশন দেবেন। তো ওনার ইনস্ট্রাকশন মানতে মেয়েদের সমস্যা কোন জায়গায়? না, আসলে মেয়েদের মানতে সমস্যা না, এটা হলো তাদের দুজন কোচ এবং মেয়েদের মধ্যে মানসিক গ্যাপ, আর কিছু না। তাদের মধ্যে মানসিক মনস্তাত্ত্বিক একটা গ্যাপ এই রয়েছে। মানসিক গ্যাপটা কে পূরণ করবে তাহলে? এটা কি কোচ করবে নাকি বিএফএফ এর দায়িত্ব এটা? না, দুই পক্ষই আসলে এখানে বিএফএফ এর দায়িত্ব হলো, কোচ দিয়ে দিয়েছেন, খেলোয়াড় দিয়েছেন, এবং কোচ এবং খেলোয়াড় তাদের সমন্বয়ে একটা ভালো টিম হবে। এখানে বিএফএফ এর দায়িত্ব আমি মনে করি তেমন একটা নাই। আর যদি আমি প্রথমে এই যখন কোচ দায়িত্ব নিলেন তখনকার কথা বলছি, জি জি। বিএফএফ এর কোনো দায়িত্ব না, বিএফএফ কোচ দিয়েছেন, খেলোয়াড় দিয়েছেন, খেলোয়াড়দের সাথে সমন্বয় করে কোচ এবং খেলোয়াড়রা তারা একটা ভালো টিম তৈরি করবে। এখানে যদি খেলোয়াড়দের ফিটনেসের ঘাটতি থাকে, সেটা কোচ বুঝবেন কোন খেলোয়াড়ের ফিটনেসের ঘাটতি আছে, তাকে তিনি হয়তো ফিটনেস ভালো করার জন্য কিছু স্কিল ব্যবহার করবেন, যাতে তার ফিটনেসের ঘাটতি দূর হয়। কিন্তু যে দ্বন্দ্বটা তাদের শুরু হলো খেলার নিয়ে, যে কিছু কিছু সিনিয়র খেলোয়াড়দেরকে তিনি ইচ্ছা করেই বাদ রাখতে চান, বা তিনি তাদেরকে পছন্দ করেন না। কেন পছন্দ করেন এটা মেয়েরাও জানে না। আমি কিছু কিছু মেয়েদের সাথে কথা বলছি, যেটা বিশেষ করে আমাদের কলসিন্দুরে যে মেয়েরা আছে তাদের সাথে আমার নিয়মিত কথা হয়, ওরা বলছে যে কেন যে পছন্দ করে না সেটা জানি না। দেখা গেল উনি কোচ একটা বললেন, তারা এইটা করলেন, কোচের মনোমতো হলো না, উনি রাগ করে বসলেন। সবসময় তো রাগ করে চলে না, রাগ করতে হয় কিন্তু সেটা ক্ষেত্র বিশেষে। আবার কিছু কিছু ক্ষেত্র আছে আপনি রাগের মাধ্যমে তাদেরকে বোঝাবেন, আবার কিছু কিছু ক্ষেত্রে তাদের ভুলটা ধরাবেন আপনি ঠিকই, কিন্তু সেটা সহানুভূতিশীলকে ধরানো যায়। মফিজ ভাই, সবসময় আমি একটু রাগারাগি করে। করেন। আমি আপনার একটু ইন্টারাপ্ট করি, আমি একটু ডালিয়ার কাছে আসতে চাচ্ছি। ডালিয়া, আপনি যদি একটু বলেন যে আসলে আমাদের মফিজ ভাই যেটা বলছেন যে মনস্তাত্ত্বিক একটা দূরত্ব কোচের সঙ্গে ফুটবলারদের হয়েছে, আপনি নিজেও একজন ফুটবলার ছিলেন এবং আপনি এই মেয়েদের আগের শুধু সাবিনার সঙ্গে সম্ভবত খেলেছেন। আপনার কাছে কি মনে হয় যে
এই আন্দোলনটা কতটুকু মেয়েদের জন্য যৌক্তিক, আর এটা নারী ফুটবলের জন্য কি আদৌ অশনি সংকেত হবে কিনা, বিশেষ করে যখন বাংলাদেশে ইদানিং দিনাজপুরের জয়পুরহাটে বা হিলির ওখানে মেয়েদের ফুটবলের উপর আক্রমণ করা হয়েছে। মানে নারী ফুটবলের জন্য এটা কতটা ভালো বা খারাপ, আপনার জায়গা থেকে একজন ফুটবলার হিসেবে যদি বলেন, এক্স ফুটবলার হিসেবে দেখেন আন্দোলনের বিষয়টা। ডালি, আপনার ক্যামেরাটা বোধহয় অফ আছে। মিলন ভাই, ধন্যবাদ। প্রথমত সবাইকে আসসালামু আলাইকুম। আহ, আমাকে যে প্রশ্নটা করেছেন, অ্যাকচুয়ালি আমি আহ, এই কয়দিনের ইস্যু নিয়ে কথা তো বলছিলামই। আমার ফুটবল প্লেইং ক্যারিয়ার আমি মোটামুটি শেষ করেছি 2014-15 এর দিকে। এরপরে আমি ফুটবলের কোনো ম্যাচ খেলি নাই। তার আগ পর্যন্ত 2003 সাল থেকে আমি ফুটবল খেলেছি রেগুলারই। তো এরপর থেকে ফুটবল নিয়ে, ফুটবলের মেয়েদের আহ কি বলেন দাবি দাওয়া নিয়ে, কিংবা ওদের কি ধরনের, ওদের জন্য কি করলে ভালো হবে, আমি অ্যাজ অ্যান এক্স প্লেয়ার অর অ্যাজ অ্যান এক্স ক্যাপ্টেন হিসেবে আমি যেখানে বলার সুযোগ পেয়েছি, সে যে কোনো মিডিয়াতে, যে কোনো প্ল্যাটফর্মে আমি ওদের হয়েই ম্যাক্সিমাম কথা বলেছি, সব সময় বলেছি। কারণ ওরা অ্যাকচুয়ালি যেটা ওদের আহ, ওদের প্রাপ্য ছিল সেটা পাইনি, সেটা নিয়ে কথা বলেছি। টিম ডেভেলপমেন্টের জন্য মনে হয়েছে যে এই জায়গাগুলোতে কাজ করা দরকার, সেগুলো বলেছি। আজকের যে ইস্যুটা, সেটা নিয়ে আমি বিগত এই এই কয়েকদিনের মধ্যে বেশ কয়েকটা মানে প্ল্যাটফর্মে যে বলার সুযোগ হয়েছে। আজকে আপনি ডেকেছেন, ধন্যবাদ বলছি। এখানে আমার কাছে মনে হচ্ছে যে মানে ব্যাপারটা যতটা না সিরিয়াস, অনেক বেশি আলোচনা করে ওটাকে সিরিয়াস বানানো হচ্ছে। এটা আমার কাছে মনে হচ্ছে প্রথমত। ব্যাপারটা সিরিয়াস অত না বলছি এই জন্য যে যেই যেই ইস্যুগুলো নিয়ে ওরা দাবি দাওয়া দিয়েছে, মানে ওরা এলিগেশন দিয়েছে কিংবা ওরা একটা প্রেস মিট করেছে, সেখানে যা যা ওরা উল্লেখ করেছে, যে 6টা পয়েন্ট, সেই 6টা পয়েন্টের সাথে মানে মানে আমার কাছে মনে হচ্ছে এতটা স্ট্রং না যে হয় কোচ থাকবে নয় আমরা থাকবো। ব্যাপারটা ওই পর্যন্ত যাওয়াটা আমার কাছে মনে হয় না যে এই ওরা যে কজগুলো লিখেছে সেখানে এটা এই বাক্যটা আসে। এটা আমার কাছে মনে হয়েছে। কারণ ওখানে ওরা যে কজগুলো দেখিয়েছে যে ওদের মানে কোচের সাথে, কোচ ওদেরকে খেলায় নি, মানে ম্যাচ টাইম নিয়ে একটা, ম্যাচ টাইম প্লেইং টাইম নিয়ে একটা কথা ওরা তুলেছে। সিনিয়র খেলোয়াড়রা স্ট্র্যাটেজি নিয়ে কথা তুলেছে। বাট আমি এখন জাতীয় দলের প্রশিক্ষক হিসেবে কাজ করছি হ্যান্ডবল টিমে। আমি যেহেতু দুটো ইভেন্টই খেলতাম, আমি কোচেস কোর্স করেছি জার্মানি থেকে, জাপান থেকে, সাউথ কোরিয়া থেকে। আমার ইন্টারন্যাশনাল বি লাইসেন্স করা 12-13 আমি জার্মানিতে পড়াশোনা এসেছি। তো আমি আমি আর আমি জাহির করতে চাচ্ছি না। আমি আমার বিষয়টা টোটাল প্ল্যাটফর্ম, আমি প্লেইং থেকে শুরু করে এখন আমি আমার আন্ডার আমার প্লেয়ার সবগুলো দিক বিবেচনা করে আমার কাছে মনে হয়নি যে ওরা যে যে কথাগুলো বলেছে সেটা এভাবে মানে কি বলে জনসম্মুখে আসার প্রয়োজন ছিল না। এটার জন্য মধ্যস্থকারী যারা ছিলেন তারা অনেকটা দায়ী। তারা অনেকটাই দায়ী। তাদের উচিত ছিল, যখন নেপালে আপনি বলেছেন যে নেপালে থেকেই আসলে আমরাও জেনেছি, এটা আমিও বলেছি বেশ কয়েক জায়গায়, নেপালে যখন সমস্যা হয়েছে তখন তারা আপনার হচ্ছে জানিয়েছে, কিংবা এটা নিয়ে আমরা জেনে গেছি। তাদের মুখ থেকেই সোশ্যাল মিডিয়াতে ব্যাপারগুলো এসেছে, অন্য কোথাও থেকে না। তো কোচের সাথে দূরত্ব যে সৃষ্টি হয়েছে, আপনি বলছেন যে মনস্তাত্ত্বিক বিষয়, এই সেই, কিন্তু মিলন ভাই দিন শেষে ডিসিপ্লিন মেনটেন করতে হবে। এ, মা মফিজ ভাই উনি বলেছেন একটা বিষয়, আমি আপনার উত্তরে দিব ধাপে ধাপে, বাট আমি মাঝে একটু বলে নিই। মফিজ ভাই ক্যাপ ইস্যুর কথা বলেছেন। আহ ঠিক আছে, উনি বলেছেন। এখন কথা হচ্ছে যে কোচ, আমি যখন ন্যাশনাল টিম নিয়ে গেলাম, এই জানুয়ারিতে গেলাম, আমাদের তো টোটাল জিনিসটা একটা স্কেডিউল করা থাকে। সকালে কয়টায় ঘুম থেকে উঠবে, তারপরে ওই মিনিটে কি কি করবে, ওই মিনিটে কি করে, কোন ড্রেস পরে ডাইনিং এ যাবে, কোন ড্রেস পরে প্র্যাকটিসে যাবে, কোন ড্রেস সে পরবে সে ম্যাচে ম্যাচে ম্যাচের পরে আবার সে কোন ড্রেস পরবে, এভরিথিং স্কেডিউল করা থাকে। বিকজ অফ ডিসিপ্লিন, স্পোর্টস একটা টোটাল ডিসিপ্লিন ম্যাটার। তো এখানে ইস্যুটা খুবই, আমার কাছে মনে হয়েছে যে খুব একটা বড় না, এখানে বড় করা হয়েছে। এখানেও খুব মনে লাগিয়ে ফেলেছে যে কোচ বলেছে যে টুপি পরা যাবে না,
টুপি পরেছে ওটা নিয়ে মাইন্ড করেছে। আর এই টুপি পরা ইস্যু প্রেস মিটে এসে বলাটা, সেটা কতখানি যুক্তিসঙ্গত? এটা আচ্ছা। আমার কাছে মনে হচ্ছে নেহাতি ছোট্ট একটা বিষয়, তার খারাপ লেগে থাকতে পারে। আমাদেরও তো, আমরা যখন আমাদের কোচের সাথে কখনো যদি কোনো কিছু হয়েছে, আমরা ওয়ান টু ওয়ান কথা বলেছি, কিংবা আমরা ধরেন আমাদের যে সিনিয়র আছে তার মাধ্যম দিয়ে কথা বলেছি। আমি জাস্ট মিনিমাইজ সিচুয়েশনটা আমি বোঝানোর চেষ্টা করছি। তো মাসুরার যদি খারাপ লেগে থাকে, কোচের সাথে কথা বলার কি কোনো ওয়েই ছিল না? আচ্ছা, সেকেন্ড হচ্ছে যে মফিজ ভাই বলেছেন যে বয়ফ্রেন্ড ইস্যু, আসলে এইটা ওনার মুখ মুখ থেকে কেবলই শুনলাম। এর আগে আমি শুনিনি, হয়তো বা আমি মিস করে গেছি, না হলে আমি বিষয়টা জানি না। কিন্তু আমি কোথাও শুনি নাই যে বয়ফ্রেন্ড ইস্যু নিয়ে কোনো কিছু বলেছে। আর না, একটা বিষয়, যখন আমি আমি ক্যাম্পে এখানে একটু থাকবে। ব্যাখ্যাটা দিই। একটা মিনিট, মানে প্রেস জি। মিটে যেটা বলা হয়েছে, ঋতুপর্ণা বলেছে আমরা অ্যাডাল্ট হয়েছি, আমাদের আমরা ইউনিভার্সিটিতে পড়াশোনা করি, আমাদের কিছু বন্ধু বান্ধব আছে যাদের সঙ্গে আমাদের মানে যেহেতু রেগুলার পরীক্ষা দিতে পারি না বা ক্লাস করতে পারি না, ওদের সঙ্গে আমাদের কিছুটা হলেও সম্পর্ক রাখতে হয়। তো ওরা যখন বলে তখন আমাদের তাদের সঙ্গে কফি খেতে যেতে হয়। এই বিষয়টা অনেক সময় বিএফএফ এর ভেতরের কেউ পিটার বাটলারের কাছে বলেন এবং এটাকে ইস্যু করেছেন কোচ। তো ঋতুপর্ণার কথা যে আমরা আচ্ছা, কি বন্ধুদের মিলন সঙ্গে ভাই, কফি আপনার খেতে কথা আমি পারবো বুঝতে কিনা, পেরেছি। আমার এটাই পয়েন্ট আপনার আউট কথা করেন। ও বলে, ও যেটা বলেছে, আমি ওটা টেলিভিশন যেটা দেখেছি, হুম হুম। সেখানে এভাবে সে ডিসক্রাইব করেন নাই প্রথমত। হ্যাঁ হ্যাঁ সে এভাবে হ্যাঁ এক্সপ্লেইন করেন নাই। সে হ্যাঁ। বলেছে যে উই আর অ্যাডাল্ট, হুম। মানে আমরা অ্যাডাল্ট হয়েছি, আমরা এখন আমাদের পার্সোনাল কিছু ম্যাটার পার্সোনাল। থাকতেই পারে, ইয়েস। সেটা আমরা ইয়েস। করতেই পারি। হ্যাঁ সেখানে হ্যাঁ হ্যাঁ। কোচ ইন্টারফেয়ার করে, কোচের হুম ইন্টারফারেন্স আমরা চাই না। হুম। ওখানে তিনি ইন্টারফেয়ার করতে পারে না, ওয়ান কাইন্ড অফ, সে এভাবে পয়েন্ট আউট হ্যাঁ করেছে। হ্যাঁ এক, হ্যাঁ। দুই নাম্বার কথা হচ্ছে, তারা যখন ক্যাম্পে থাকবে মিলন ভাই, তারা যখন ক্যাম্পে থাকবে, ইচ অ্যান্ড এভরিথিং কোচ শুড নো, আচ্ছা। তাই না? আপনি অবশ্যই। বলছেন যে কে বা কারা বাফুফে, তারা কোচকে বলেছে, কোচ ওখান থেকে জেনেছে, থার্ড পার্টির মাধ্যমে কোচ জেনেছে। এইটাই তো রং, প্রথম রং তো এটা। দে ক্যান, মানে দে ক্যান ওয়েন্ট আউট, দে ক্যান গো সামওয়্যার, দে ক্যান, অফকোর্স উইথ দ্য কোচেস পারমিশন। আপনি যেখানেই যাবেন, তারা এডুকেশন করে, তারা 10-12 বছর যাবত ওখানে আছে, বাফুফে ভবনে থাকে, একাডেমিতে থাকে, তাদের বাসা হোম ওটা। তারা হুম। ওখানে থেকে লেখাপড়া করছে, তারা ওখানে থেকে তাদের জীবন একদম মোটামুটি, তারা সেকেন্ড ছোটবেলা হোম থেকে বলা বড় যায়। হওয়া, হুম কোনোটা হোম, তাদের হোমটাই হুম এখন সেকেন্ড হোম। হুম 24 ঘন্টা তারা ওখানে থাকে। তো তার কাদের তত্ত্বাবধানে থাকে, কেন থাকে, পারপাসটা কি? ফর ফুটবল। তো হুম ফুটবল কার আন্ডারে থাকছে? তারা ডিরেক্ট কথা বলবে কোথায়? উইমেন উইং, থ্রু হেড কোচ, হ্যাঁ। নোবডি এলস। হুম ঠিক হুম আছে? তো হুম বলছেন যে ফেডারেশনের কেউ তাকে, পিটার বাটলারকে কমপ্লেইন করেছে, পিটার বাটলার হুম সেটা থেকে নিয়ে তাদের হুম উপরে রাগ ঝেড়েছে বা ক্ষোভ হুম ঝেড়েছে, কিংবা তাদের হুম উপরে। তো আমি মনে করি প্রথমত প্লেয়ারেরই কোচের কাছে বলা উচিত ছিল, কোচ, আই এম ফেসিং দিস থিংস, হুম। আমার আই নিড, মানে আহ, এত সময় আমি বাইরে যাব, আমার এতটুকু, এটা পারমিশন। কোনো ব্যাপার না। আর হুম একটা কথা হচ্ছে যে আপনি কাকে হীনমন্যতা বলবেন, কাকে ব্যাকডেটেড বলবেন? হুম মানে হি ইজ ফ্রম, মানে মানে ইউকে, তাই হুম না? সে তো হুম ব্রিটিশ, হুম তার, সে তো আমাদের মতো মানে কি বলে কট্টরপন্থী মানসিকতা নিয়ে থাকছে না। সরি, আমি এভাবে বলছি কেন, আমরা অনেকে অনেক কিছু, আমাদের দেশে হয়তো অনেক কিছু অ্যাকসেপ্টেন্সের জায়গায় আমরা অত ইজিলি অ্যাকসেপ্ট করি না। হুম। হ্যাঁ। তো আমরা কাদেরকে, মানে কাকে আমরা পয়েন্ট আউট করছি? তারপরে কথা উঠেছে যে পোশাক আশাক নিয়ে কথা। হ্যাঁ। পিটার বাটলার একজন ইংলিশ, সে পোশাক আশাক নিয়ে কি কথা বলবে? আই ডোন্ট নো, মানে আই ডোন্ট নো, রিয়েলি আই ডোন্ট নো, আমার মাথায় এটা কাজ করে না যে কিন্তু পোশাক আশাক ডালিয়া, নিয়ে আমার আমরা আমার যখন। একটা জিনিস জানার ছিল, আমি একটু ইয়ে করি যে এটা ডালিয়া, আমি মুফিজ ভাইয়ের কাছেও জানতে চাই বিষয়টা এরকম যে আমাদের, আপনিও স্বীকার করবেন, দেশের সবাই স্বীকার করবে যে বাংলাদেশের ফুটবলে যদি সবচাইতে বড় সাফল্য দিয়ে থাকে দক্ষিণ এশিয়া লেভেলটাই, তো আমরা মোটামুটি সবচাইতে ডেস্টিনির একটা ফার্স্ট পয়েন্ট আউট ধরে থাকি যে সাফ ফুটবল, সেখানে ছেলেদের চেয়ে মেয়েরা পরপর দুবার জিতেছে। এবং এর বাইরে এফসি চ্যাম্পিয়নশিপ বলেন বা বয় ভিত্তিক সাফে একাধিকবার বাংলাদেশের মেয়েরা চ্যাম্পিয়ন হয়েছে বা রানার্স আপ হয়েছে, যেটাই বলেন। তো এই মেয়েরা কি এই ধরনের কিছু ডিজার্ভ করে কিনা?
যে বিশেষ করে মফিজ ভাইয়ের কাছে আমার প্রশ্নটা হচ্ছে, তারা কিন্তু প্রচুর গত কয়েকদিন সাইবার বুলিং এর শিকার হচ্ছে। আমি নিজে যেহেতু অনেকগুলো ফুটবল, আমার অনেকগুলো বলবো কি সব ফুটবলের সঙ্গেই আমার একটা পার্সোনাল রিলেশনটা আছে, শুধু এই ফুটবল কাভার করার সুবাদে। তো তাদের ফেসবুক পেজ বা সামাজিক যোগাযোগ মাধ্যমে যখন নোংরা ভাষায়, জঘন্য ভাষায় তাদেরকে আক্রমণ করা হচ্ছে, তো এইটা কি আসলে মফিজ ভাই আপনি একটু ব্যাখ্যা করবেন? এটা একটা ফুটবলারের, বিশেষ করে মিলন ভাই, বাংলাদেশের সরি, ক্রিকেট। একটু বলছি। হুম। আপনি হুম। আমাকে কোশ্চেন করছেন না মফিজ ভাইকে? আমার কাছে এটা জানতে চাই আবার না, 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 মফিজ এটা ভাইকে একটু বলতে মফিজ চাচ্ছেন ভাই নাকি বলুক। আপনার? এটা একটু মফিজ ভাই ব্যাখ্যা করুক, তারপরে আপনার কাছে আমি আসবো। আমি ও মফিজ ভাইয়ের শিওর কাছে শিওর, জি জি জি। যে বাংলাদেশের মেয়েরা এইভাবে বিশেষ করে এতটা লড়াই বা এতটা সংগ্রাম করে যখন তারা আসছে, ফুটবল খেলতে আসছে, তারা কিভাবে এইটাকে নিচ্ছে বা তাদের মানসিক অবস্থাটা কি, এটা কতটা যৌক্তিক যে তারা জঘন্য ভাষায় তাদের বিরুদ্ধে ও, মানে গালাগালি বলা যায়, স্ল্যাং ইউজ করা হচ্ছে, এটা কি তারা ডিজার্ভ করে কিনা? আমার প্রশ্নটা হচ্ছে এরা কি সেইটার যোগ্য কিনা, বা এটাই কি তাদের প্রাপ্য কিনা, আপনি যদি একটু বলেন। ছেলে ভাই, বিষয়টা হলো আমরা বাংলাদেশের মানুষ বেশিরভাগই হইলো ধর্ম বিরু বলবো নাকি ধর্মান্ধ বলবো, আমি ঠিক বুঝতে পারতেছি না। এখানে কিছু কিছু মানুষ হচ্ছে এরকম নোংরা মানসিকতার, যারা আপনি ভালো কাজ করলেও আপনাকে নেগেটিভ ভাবে দিতে পারে। আর বিশেষ করে আমাদের দেশের মেয়েরা যেহেতু ফুটবল খেলে, বা আমি বিশেষ করে আমি যেহেতু একটা অজপাড়া গা থেকে এই মেয়েদেরকেও তুলে এনেছি, আমি জানি আমাদের মানুষের কতটুকু ব্যবহার খারাপ হতে পারে, বিশেষ করে মেয়েদের ফুটবলের জন্য। এমনও হয়েছে আমি এই মেয়েদেরকে বাড়িতে পাঠানোর জন্য সাথে লোক দিয়ে পাঠাতে হয়েছে আমার। তো আর আমরা যখন ফেসবুক দেখি, ফেসবুক দেখলে বোঝা যায় যে যে কোনো একটা পক্ষের কথা যার পছন্দ না হলো, সে অকথ্য ভাষা ওখানে ব্যবহার করলো, যেটা আসলে বাংলাদেশে কোনো আইন কানুন আছে কিনা জানি না। মানে এমন ভাষায় ব্যবহার করে যেটা মানে একজন সুস্থ মস্তিষ্কের মানুষ বলতেই পারে না, আমার মনে হয় এরকম। তো এরা মেয়েরা যেহেতু খেলে, কিছু কিছু মানুষ আছে ধর্মান্ধ, যারা হলো এটা নেগেটিভ চোখে দেখে, যাদের কাছে এটা পছন্দ হয় না, তারাই এই ধরনের কাজগুলা করে সাধারণত। আমি কিছু কিছু দেখেছি, আমি তো মাঝে মাঝে মেয়েদের ফেসবুক এতে ঢুকি, বা ওইখানে আমি তাদের কমেন্টস গুলো দেখি যে বাইরের মানুষগুলা কি ধরনের কমেন্টস করে। আসলে কমেন্টস গুলা খুবই বাজে ধরনের হয়, এবং এগুলোর বিরুদ্ধে আসলে কোনো অ্যাকশন আমাদের এই কর্তৃপক্ষ নিতে পারবে কিনা আমি সেটা জানি না, তবে নেওয়া উচিত। কারণ হুম। এই কিছু কিছু মানুষের জন্য কিন্তু মেয়েদের মনে অনেক বড় বড় কষ্ট হয়। যেমন সাবিনা ওই দিন এই প্রেস কনফারেন্সে কিন্তু কেঁদেই ফেললো। কান্নাকাটি করছে। হুম। হ্যাঁ, কান্নাকাটি করছে, সেটা কিন্তু এই বোলিং এর জন্য। তবে একটা হুম। মানুষ কতটুকু কষ্ট পেলে তার চোখ দিয়ে জল বের হয় সেটা আমরা বুঝি। তো আমার মনে হয় এগুলা নিয়ে আসলে আমাদের কর্তৃপক্ষের ভাবা উচিত। হুম। আর আমাদের মেয়েরা আসলে তারা যে অর্জনটা আমাদেরকে এনে দিয়েছে, সেই অর্জন অনুযায়ী কিন্তু আমরা তাদেরকে কিছু দিতে পারি না। দিতে পারেনি, হ্যাঁ, আমার এই মনে, লাইনে আমার আমি কাছে আসছিলাম। এরকমই মনে হয়। মনে হচ্ছে একটা মেয়ে, এইটা ধরে। হুম। এইটা একটা মেয়ে, প্রসঙ্গটা ধরে। বলেন, আপনি বলেন। না, আমাদের একটা মেয়ে একদম মনে করো 10-15 বছর যাবত জাতীয় টিমে সার্ভিস দিচ্ছে, কিন্তু তার কি হচ্ছে? একটা মেয়ে আজ পর্যন্ত আমাদের ঢাকায় না হোক, ময়মনসিংহে না হোক, দুবারের মতো জায়গায় একটা বাসা করার মতো তার আর্থিক সক্ষমতা এখনো আসে নাই। আমাদের বাংলাদেশের জন্য এরা কি না এনেছে! 2টা সাব শিরোপা এনেছে, বয়স ভিত্তিক করে অনেকগুলো অনেকগুলো অর্জন এদের। আমি তো আমাদের বাড়ির কাছ থেকে আমি দেখি, আমার পাশ দিকে দেখি ওদের আর্থিক অবস্থাটা আছে কি। এরা এখন দুই একজন ছাড়া বাকিরা হলো আগের মতো এটি কোন রকমে খেয়ে পরে বেঁচে আছে, এই অবস্থা। এইটাই, এইটাই। এই বিষয়ে আমি আমি একটু মশিউর ভাইয়ের কাছে জানতে চাই। মশিউর ভাই, আপনি তো, আমরা দেশে আছি, ঢাকায় আছি, আমরা পরিস্থিতি সব সময় পর্যবেক্ষণ করছি এবং খুব কাছাকাছি থাকছি, ফুটবল ফেডারেশনে যাচ্ছি। আপনি তো বাইরে থাকেন, আপনি বাংলা কমিউনিটি বা বাঙালি কমিউনিটির সঙ্গে কথা হয়। আসলে নারী ফুটবলারদের এই যে যে ধরনের আন্দোলন বলেন বা তারা একটা অনুশীলন বয়কট করছে, এইটা আসলে কতটা ইম্প্যাক্ট করছে বিদেশে বাঙালিদের কাছে? আর একটা জিনিস হচ্ছে, এই মেয়েরা ধরেন যখন সাব জিতে এসেছে তারপর থেকে গত 4 মাস তাদের সঙ্গে চুক্তি হয়নি, তারা বেতন পাচ্ছে না, এবং অন্যান্য প্রতিষ্ঠান তাদেরকে অনেকগুলো পুরস্কার বা তাদের যে বোনাসগুলো দিয়েছিল সেগুলো কিন্তু তারা পেয়ে গেছে, বাট খোদ বিএফএফ বা বাংলাদেশ ফুটবল ফেডারেশন এখনো তাদের প্রতিশ্রুত 1.5 কোটি টাকা দেয়নি। মানে আপনি একজন দর্শক হিসেবে বা ফুটবল লাভার হিসেবে এই বিষয়গুলো কিভাবে দেখেন? ধন্যবাদ মিলন ভাই। তো আমি নিজে যেটা ফিল করি যে এটা গ্রহণযোগ্য নয়, যে এত বড় একটা অ্যাচিভমেন্টের পরে তাদের রিকগনিশন বা পুরস্কার
যেটাই আমাদের দেওয়ার কথা ছিল বা প্রমিস করা হয়েছিল সেটা দিতে দেরি হওয়া। আর আমাদের এখানে কমিউনিটির সাথে আমার কথাবার্তা যা হয়েছে সেখান থেকে আমি সিমিলার সেন্টিমেন্ট পেয়েছি। বাংলাদেশের আসলে ওই যে অনেকের মানসিকতা নিয়ে যেটা বললেন মফিজ ভাই, সেটা ট্রু। এবং কিছু একটা পার্সেন্টেজ অবশ্যই মানে বাংলাদেশে থাকুক আর বিদেশে থাকুক তাদের মানসিকতা হয়তো বা সিমিলার। বাট ওভারঅল এখানে আমি বলবো যে 90% মানুষজন খুব সাপোর্টিভ, এবং তারা সব সময় আশা করে যে বাংলাদেশের সবকিছু এফিশিয়েন্ট ভাবে যেন রান করে। এবং তারা দেশের নাম যেভাবে উজ্জ্বল করেছে, আমাদের অন্য কোনো স্পোর্টসে আমরা ওইভাবে ডমিনেট করতে পারি না, তাই না? সাউথ এশিয়ার ভিতরে ইভেন। সো এটা অবশ্যই একটা গর্বের বিষয়। এবং আমরা এত দূর থেকে যখন শুনি যে বাংলাদেশ একটা শিরোপা জিতেছে, রাইট, এটার আনন্দ আর কি আমরা বলে বোঝাতে পারবো না। তো এগুলা বলার পরেও ডালিয়া ম্যাডাম যেটা বললেন সেটারও অবশ্যই মানে একটা ব্যাপার আছে যে আমরা যারা বিদেশে থাকি, তাই না, এখানকার ইফিসিয়েন্সি এবং প্রসেস এগুলো আমরা ফলো করি। প্লাস আমরা ইংলিশ প্রিমিয়ার লিগ এবং অন্যান্য জায়গায় এনএফএল চলছে, রাইট, সামনে সুপার বোল। তো এখানে মানে ডিসিপ্লিন এবং মানে ওবিডিয়েন্স এবং লয়ালটি একটা দলের ভিতরে, সেটার কিন্তু সুপ্রিম ইম্পর্টেন্স। এবং মিডিয়া একটা অ্যাকচুয়ালি অনেক সময় টক্সিক জিনিসে পরিণত হয়। অনেক হলিউডের স্টাররা এবং এই ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিতে অনেক টিনেজাররা তারা সুইসাইড করে, কারণ এই যে মিডিয়ার প্রেশারটা হ্যান্ডেল না করতে পারার কারণে, তাই না? এই যে ইন্টারনেট সোশ্যাল মিডিয়া, এটা তো নতুন, আমরা আসলে এটার সাথে ইউজ টু না। মানে এটা পেয়ে অভ্যস্ত না আমরা। 30 বছর আগেও কিন্তু আমরা একজন আরেকজনের সাথে দেখা করতে হলে অনেক যোগাযোগ করে আসতে হতো, তাই না? আর এখন মানে এটা ওপেন হয়ে গিয়েছে, এখন যার হাতে কিবোর্ড আছে সেই উল্টাপাল্টা কথা বলতে ছাড়ে না। ঠিক আছে, তারা তো তাদের মুখোশ পরে থাকে, তারা কিবোর্ডের আড়ালে পালিয়ে এইসব বলে। তো এই বিষয়গুলোতেও আমি মনে করি যে আহ ট্রেনিং পেলে এবং এই জিনিসগুলা ম্যানেজ করতে পারলে যে কিভাবে এই স্ট্রেস সামলাতে, আপনি মানুষকে চেঞ্জ করতে পারবেন না, লাখ লাখ কোটি কোটি মানুষকে, তাই না? ওখানে কিছু না কিছু মানুষ, আপনি যত ভালো অ্যাচিভ করুন না কেন, অ্যাচিভমেন্টই অর্জন করুন না কেন, আপনাকে বাজে কথা বলবেই। সেগুলো কিভাবে ফিল্টার আউট করতে হবে, সেগুলো কিভাবে হ্যান্ডেল করতে হবে, এবং মিডিয়াতে যাওয়ার আগে কিভাবে নিজের সাথে নিজেদের ভিতরে মিটমাট করতে হবে, তাই না? আমার শিক্ষকের সাথে বা আমার ম্যানেজার সাথে আমার যদি একটা সমস্যা হয় এবং আমি যদি সেটা মানে প্রথমে রিজলভ করার চেষ্টা না করে মানে পাবলিসিটি করে ফেলি, সেটাও একটা বিষয়। এটা হয়তো ডালিয়া ম্যাম আর কি সুন্দরভাবে তুলে ধরেছেন। আর মধ্যস্থতাকারীদের ভূমিকা, সেটাও একটা ইম্পর্টেন্ট। তো আমাদের প্রবাসীরা আর কি এইসব জিনিস দেখে অভ্যস্ত। তো তো মানে তারা আশা করছেন যে বিষয়টা মানে যেন একটা সুন্দর সৌহার্দ্যপূর্ণ ভাবে সমাধান হয়, একটা মিডল সমাধান হয়। গ্রাউন্ডে আসে যেন। ঠিক রাইট, আছে, রাইট, এবং ধন্যবাদ মফিজ। সবাইকে বেনিফিট অফ ডাউট দিয়ে পজিটিভ ইন্টেন্টটা চিন্তা করতে হবে, যে সবাই পজিটিভিটি থেকেই যা বলার বলছে। ধন্যবাদ। আমি একটু ডালিয়ার কাছে মিলন আসতে মিলন ভাই, চাচ্ছি। আমার একটা হ্যাঁ, কোশ্চেন বলেন আছে। বলেন। মিলন ভাই, আমার হ্যাঁ, একটা বলেন বলেন মিলন ভাই, বলেন। আমার কোশ্চেনটা ডালিয়া আপার কাছে। হ্যাঁ, বলেন আপনার ডালিয়া প্রশ্নটা, আপার কাছে এরপর আমার আমিও একটা কোশ্চেনটা বলবো। হলো, ডালিয়া আপার কথা শুনে যেটা মনে হলো যে আমাদের মেয়েরা তো দীর্ঘদিন যাবত একই বিএফএফ এ অনেকদিন ক্যাম্পে আছে। দীর্ঘদিন যাবত তারা এটাকে এমন ভাবে আছে, এটা তাদের সেকেন্ড হোমের মতো হয়েছে। এখানে তারা অনেক স্বাধীনতা ভোগ করে, কিংবা তাদের চলাফেরা, তারা মানে তাদের যে নিজেদের মধ্যে বন্ডিং, কিংবা তারা যেভাবে ইয়ে করে। তো পিটার বাটলার আসার পরে কি আসলে তাদের স্বাধীনতা কোনোটা মানে এই হয়েছে, ইন্টারাপ্ট হয়েছে, যে তারা আসলে স্বাধীনভাবে চলতে পারতেছে না? তাদের মানে তারা আগে যেভাবে চলতে পারতো সেভাবে চলতে পারতেছে না দেখে তাদের এই স্বাধীনতা ইন্টারাপ্ট হওয়ার কারণে তারা আসলে বিদ্রোহী উঠছে কিনা? এটা আপনার কি মনে হয়, ডালিয়া? ডালিয়া, ডালিয়া, ওই প্রশ্নটার সঙ্গে আমার একটা প্রশ্ন আমি একটু যোগ করে দিচ্ছি। ওর প্রশ্নটা শেষ হলে আমারটা একটু দিয়েন, যে আপনি দীর্ঘদিন ফুটবল খেলেছেন, ইন্টারন্যাশনাল এবং লোকাল ফুটবল। তো যখন আপনারা ইন্ডিয়ার সঙ্গে খেলতেন বা নেপালের সঙ্গে খেলতেন তখন রেজাল্টটা কি হতো? এখন বাংলাদেশ কিন্তু ইন্ডিয়া বা নেপালকে সহজেই হারাতে পারে, এবং বাংলাদেশকে মানুষ এখন সমীহ করে, এটা তো স্বীকার করবেন। তো ওই জায়গায় এই ঘটনার প্রেক্ষিতে বাংলাদেশের ইন্টারন্যাশনাল ফুটবলের একটা প্রভাব পড়বে কিনা, বা রেজাল্টে কোনো প্রভাব আসতে পারে কিনা? সোহেলের প্রশ্নের পরে আমার প্রশ্নের এই উত্তরটা দিয়ে আমি প্রথমত আপনার প্রশ্নের উত্তর দিব, তারপরে দেন। আমি সোহেল জি। ওনার প্রশ্নের উত্তর দিব। হুম, প্রথমত আপনি আমাকে বললেন স্বীকার করেন কিনা। স্বীকার হুম। করেন কিনা, এটা আমি মানে আমার কাছে একটু অফেন্সিভ লাগলো। স্বীকার আচ্ছা, না ঠিক করার আছে। কি আছে? কিছু আছে সাউথ সবাই, হ্যাঁ। এশিয়ার মধ্যে চ্যাম্পিয়ন হয়েছে, এটা নিয়ে ধরেন গর্ব আমাদেরও হয় না? কারণ আপনারা লিখছেন, বাট এইটার বীজটা আমরা বুনেছি। সবচেয়ে বেশি অবশ্যই। ভালো লাগা আমাদেরই কাজ করেছে। তো
তো জি। এইটা যদি কেউ মনে করে যে না আমাদের ভালো লাগেনি, এটা মানে এটা তাদের মানসিক সমস্যা আমি মনে আচ্ছা, করি। হ্যাঁ, আচ্ছা। কেন আমরা তারপরে আমি যখন 2008 সালে ক্যাপ্টেন ছিলাম আপনার ইন্দো বাংলাদেশ বাংলা বাংলা সেকেন্ড গেমসে। গেমসে। জি। হ্যাঁ, ওখানে আমাদের এই দলটা চ্যাম্পিয়ন হয়। আমরা তখন খেলেছিলাম। আমি কিরগিজস্তানের সাথে খেলেছি, কাজাকিস্তানের সাথে খেলেছি, অলিম্পিক কোয়ালিফায়ার রাউন্ড খেলেছি দিল্লির আম্বেদকর স্টেডিয়ামে। আই ওয়াজ দ্য হুম। ক্যাপ্টেন অফ U19 টিম। সো আচ্ছা। আমাদের সিনিয়র লেভেলে 2010 এর সাত থেকে সিনিয়র লেভেলের খেলাগুলো কন্টিনিউ হচ্ছে। 2010 আমি হ্যাঁ, বলছি, দুই হাজার হ্যাঁ। আট সালের ইন্দো বাংলা সেকেন্ড গেমের পরে নয়ে গিয়ে ডিসাইড, অ্যাকচুয়ালি আটে যখন আমরা ক্যাম্পে ছিলাম ধানমন্ডি মহিলা ক্রীড়া কমপ্লেক্সে, জানাপা মহিলা ক্রীড়া সংস্থার সম্পাদিকা ছিলেন, সাধারণ সম্পাদিকা। তো বাচ্চু ভাই তখন বেঁচে ছিলেন, বাচ্চু ভাই মহিলা উইং এর চেয়ারম্যান ছিলেন। তো হুম। তখন হচ্ছে অলিম্পিকে মিটিং করে, আমি একটু ব্যাক পিছনে বলতে হচ্ছে কারণ একটু হ্যাঁ, বুঝতে কারণ পারছি। আছে। হুম। অলিম্পিকে মিটিং হয়, মেয়েদের টিমটা ইনক্লুড করার জন্য প্রচন্ড একটা ফাইট করা হয় যাতে সাব গেমসে উইমেন ফুটবলটা ইনক্লুড হয়, কারণ বাংলাদেশ হোস্ট করছিল 2010 সালের সাফ গেমস। ইটস নট অ্যাবাউট সাউথ এশিয়ান চ্যাম্পিয়নশিপ, ইটস অ্যাবাউট সাফ গেমস, সাউথ এশিয়ান গেমস, হ্যাঁ, গেমস আমরা আই এম কভার টকিং করেছি, অ্যাবাউট। হ্যাঁ। হুম। আপনি কভার করেছেন, আপনি জানেন। সো ওইখানে সাফ গেমসে বাংলাদেশ ফুটবল যখন ইনক্লুড হয়, তো ক্যাম্প হয় 2009 সালে। সান্টু ভাই আমেরিকা থেকে এসেছিলেন। সান্টু হ্যাঁ। ভাই কিন্তু তখন উইমেন ফুটবলের সাথে, ছোটন ভাই তখনই উইমেন ফুটবলের সাথে যোগ হয়েছে। ডানা আপা কিরণ আপার একটা প্রবলেমে আমাকে ডানা আপার দলের লোক বানিয়ে ন্যাশনাল টিমের তখনকার ক্যাপ্টেনকে টিমে কল করে নেয়। ওকে, 38 জন খেলোয়াড়কে কল করা হয়েছে, বাট আমাকে বাদ দিয়ে, কারণ আমি ডানা লোক। ওকে, আচ্ছা, একটা খেলোয়াড় যখন খেলে সে তো দেশের হয়ে খেললে, সে কোনো ব্যক্তির হয়ে খেলে না। আমি যখন মাঠে খেলি, এই যে মফিজ ভাই খেলা শিখিয়েছে কলসিন্দুরের মেয়েদেরকে, হ্যাঁ ওই যে কৃষ্ণা ওদেরকে, তাই না? হুম। তো ওরা যখন খেলেছে, ওরা যখন মাঠে নামে, বোনও যদি এগেনস্টে থাকে, আনাই আর আনুচিং খেলেনি, তো ওরা কি কাউকে ছেড়ে কথা বলেছে? যখন একটা প্লেয়ার মাঠে গেলে সে কিন্তু তার সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করে। আচ্ছা, এখন কথা হচ্ছে যে আমরা যখন খেলেছি আমাদের ব্যাপারটা কেমন ছিল? আমরা যখন খেলেছি আমরা কোচের এগেনস্টে কোনো কথা বলিনি, কখনোই কোনো বিষয়ে যায়নি। ইভেন আমরা তো কেউ না, কিছু না, একদম চুনু পুটিও না। আপনি আজকে রোনালদোর কথা বলেন, আজকে মেসির কথা বলেন, পৃথিবীর সেরা 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 খেলোয়াড়, তাকেও যদি এখনো কোচ কিছু বলে, সে মাথা নিচু করে শুনে। সে কিন্তু জানে সমস্ত খেলার স্ট্র্যাটেজি, সমস্ত কিছু সে জানে। তো মানে এর চাইতে তো ফাইনেস্ট উদাহরণ আর হতে পারে না। তখন মেসি যখন ওবিডিয়েন্ট ওয়েতে কোচের ইনস্ট্রাকশন ফলো করে, মেসি তো কোচের উপরে আঙুল তুলে না। রোনালদোকে তো তার তার কোচ তো তাকে খেলা থেকে সাবস্টিটিউট করিয়েছে, তাই বলে রোনালদো রিয়াক্ট করেছে? আপনি যত বড় উঁচু হবেন তখন আপনার তো মনটা অত আরো বড় করতে হবে, তাই না? প্লেইং টাইম একটা সময় কমে আসবেই। একটা সময় আমরা যখন ছিলাম, আমাকে না হয় একভাবে বাদ দিয়েছে, কিন্তু 2016 সালের সাফ গেমস যখন হয়েছে, এই সাবিনা খেলেছিল, তখন সাবিনাই ক্যাপ্টেন ছিল। সাবিনা ছিল, মাইনু ছিল ভাইস ক্যাপ্টেন। সেখানে 4 জন খেলোয়াড় সিনিয়র রেখে বাকি সব সিনিয়র খেলোয়াড়দেরকে বাদ দিয়ে দিয়েছে। সাফ, তখন তো সাফ গেমস এর রানার্স আপ হয়ে এসেছিল টিমটা। মিলন ভাই আপনি কভার করেছেন হ্যাঁ, শিলং এ যেটা হয়েছিল। তো শিলিগুড়িতে। কথা হচ্ছে, না শিলিগুড়িতে, শিলিগুড়িতে আমরা খেলেছিলাম হ্যান্ডবল, আমি আচ্ছা, হ্যান্ডবল আচ্ছা, ও আপনি বিশ্ববিদ্যালয় সাব ফুটবল। গেমসের কথা বলছেন, হ্যাঁ। হ্যাঁ, ঠিক আছে। গেমস শিলং। এর কথা বলছি। হ্যাঁ। শিলং এ যেটা ফুটবলটা শিলং, হয়েছিল, হ্যাঁ। সেই হ্যাঁ, দলে সাবিনা ক্যাপ্টেন ছিল। হ্যাঁ। হ্যাঁ। যে সিনিয়র ডাকা গিয়েছিল, সেখান থেকে 4টা খেলোয়াড় রেখে সাবিনা, মাইনু, মুনমুন এবং আরেকটা প্লেয়ার, সাবিনা আক্তার যেটা গোলকিপার জার্সি, গোলকিপার সাবিনা। এই 4 জন রেখে বাকি সব সিনিয়রদেরকে, ইভেন দো সেই সেই টুর্নামেন্টে, সেই গেমসের বাংলাদেশের সবচেয়ে হাইয়েস্ট স্কোরার ছিল অংরাচিং মার্মা, তাকেও বাদ দেওয়া হয়েছে। তো সিনিয়র সবাইকে বাদ দেওয়া হয়েছে 4টা খেলোয়াড় রেখে। কই তখন তো কেউ এত হট্টগোল করেনি, কেউ কোনো কথা বলেনি। আমি বলছি না এই খেলোয়াড়দেরকে বাদ দিক, এই খেলোয়াড়রা দেশের জন্য দিয়েছে, আমরাও দেশের জন্য দিয়েছিলাম, আমাদের পরের জেনারেশনও দিয়েছিল, ওরাও দিয়েছে। আমি মনে করি ওরা যা দিয়েছে, আলহামদুলিল্লাহ, ওদেরকে অনেকেই অনেক অনেক কি বলে রেসপেক্ট করে, ওদেরকে অনেক স্নেহ করে, ওদেরকে অনেক ভালোবাসে। প্রাইজ, মানে ওরা যদি বেতন ইস্যু নিয়ে কথা বলতো, আমি ওদের সাথে একদম
মানে গলায় গলা মিলিয়ে বলতাম ওদের এই যে 3 পৃষ্ঠার যে লেখা, সেখানে ওদের ওদের যেই মানে দাবি দেওয়া, সেখানে কিন্তু ওরা যে 3 মাস যাবত 4 মাস যাবত বেতন পায় না, সেটা নিয়ে একটা কথাও বলেনি মিলন ভাই, একটা কথাও বলেনি। বলেনি, তারপরে হ্যাঁ। ওরা যে অলিম্পিক কোয়ালিফায়ারে খেলতে যেতে পারলো না মায়ানমারে, সেটা নিয়ে আমি কথা বলে গলা ফাটিয়েছি বিভিন্ন চ্যানেলে, যে কেন পাঠাবে না মায়ানমার, আমাদের পাশের দেশ, কেন যাবে না অলিম্পিক কোয়ালিফায়ার খেলতে? ইরান আর খেলবে, ইরানের সাথে খেলবো, আর মায়ানমারের সাথে খেলবো, আর মালদ্বীপের সাথে খেলবো। আমরা যে গ্রুপে পড়েছিলাম, খুব সম্ভবত এইচ গ্রুপ বা যে গ্রুপ, সেখানে আমাদের এই 3টা দলের সাথে খেলতে হতো। এই যে আমরা অনেক অনেক জায়গায় বঞ্চিত হয়েছি গত, এখানে সোহেল ভাইয়ের কথা কিছুটা আমি আনসার দিয়ে দিচ্ছি, যে আপনি বলছেন যে এখন স্ট্রিক্ট তখন স্ট্রিক্ট না। একটু বলে দিই যে আমাদের ভিতরে কি এই মানসিকতা, যে মিলন ভাই আছে তাহলে আমি মিলন ভাইয়ের জন্য আচ্ছা কাজটা ঠিকঠাক মতো করি, আচ্ছা এই মফিজ ভাই আছে না, এখন আমি করবো না। ব্যাপারটা যেন এমন না হয়। একটু একটু বুঝতে হবে জিনিসটা। অলিম্পিক কোয়ালিফায়ারে যেতে পারেনি তখন একটা খেলোয়াড় মুখ খুলেনি, তখন বলতো যে আমাদেরকে এখানে নিয়ে যেতে হবেই, আমরা অলিম্পিক কোয়ালিফায়ার খেলবো, আমরা হারি তাতে কি হচ্ছে, আমরা বড় এশিয়ান গেমস খেলবো, এশিয়ান গেমসে যায়নি, এশিয়ান চ্যাম্পিয়নশিপে। আপনি তো দেখেছেন মিলন ভাই, অলিম্পিকে ফাইট করে নাম ইনক্লুড করা হয়, তারপরে এশিয়ান গেমসে যায় না, এশিয়ান চ্যাম্পিয়নশিপে যায় না। শুধুমাত্র আমাদের কি টার্গেট শুধুমাত্র সাউথ এশিয়া? আমরা হ্যাপি যে সাউথ এশিয়া আমরা চ্যাম্পিয়ন। এখন কি আমাদের ভিশনটা বড় হওয়া উচিত না? বড় হ্যাঁ, হওয়া, একটা বড় বড় হওয়া ভিশন না হলে, আমি এশিয়ান লেভেলে যাওয়ার ভিশন যদি না থাকে, আমি ওয়ার্ল্ড লেভেলে যাব কবে? আমাদের ফুটবলের বয়সটা কিন্তু কম হয়নি, হাসি হাসি পা পা করে 3 সাল থেকে আজকে 25 সাল, 22 বছর হয়ে গেছে আমাদের ফুটবল, উমেন ফুটবলের বয়স। 22 বছর মানে কম সময় না একেবারে, তাই না? হ্যাঁ, ধরে নিলাম আমাদের পার্শ্ববর্তী দেশের থেকে বেশি সময়, হ্যাঁ হতে পারে, বাট আমরা আগিয়েছি, আগায়নি তা না, কিন্তু এখন আমাদের ভিশন যদি থাকে সাউথ এশিয়ার মধ্যে, তাহলে তো আমরা বড় পরিসরে যেতে পারবো না, তাই না? বড় ম্যাচ এখন খেলার সোহেল জন্য ভাইয়ের তাদের আমি, প্রশ্নটাও যদি এই সঙ্গে উত্তরটা আমি দিতেন। একটা রাস্তা দেখতে বলেছেন যে পিটার বাটলার কি স্ট্রিক্ট এই জন্য এরকম হচ্ছে কিনা। তো হুম, আমি আপনাকে বলি যে যতটুকু আমি জেনেছি, ছোট ভাই অনেক স্ট্রিক্ট ছিলেন, হুম, অনেক। হুম, ছোটন ভাই অনেক স্ট্রিক্ট ছিলেন। তো ছোটন ভাইয়ের সময় উনি স্ট্রিক্টলি হ্যান্ডেল করেছেন। এবং এখানে একটু পল স্মলির কথা আমাকে বলতে হয়, যে উনি ছিলেন টেকনিক্যাল ডিরেক্টর অফ বাংলাদেশ ফুটবল ফেডারেশন। বাট ওনার ইন্টারেস্টটা দেখতাম অলওয়েজ মেয়ে টিমের সাথে থাকতো। আসলে উনি তো অ্যাফিলিয়েট ছিলেন না ফিমেল টিমের সাথে, ছিলেন মিলন ভাই? হুম। আপনি না, ভালো না। বলতে পারবেন। হ্যাঁ, উনি উনি মেয়েদের ছিলেন ফুটবলের না, সঙ্গে বেশি কিন্তু থাকতেন। এমন কোন ম্যাচ গেছে যেখানে ছোটন ভাই কোচ করিয়েছেন, ছোটন ভাই ডাগ আউটে না থেকে বলি ফেললেন, এটাই তো হয়েছে, আমরা এটাই দেখেছি, দেখেছি না? তখন তো কেউ আওয়াজ তোলেনি, তখন তো কেউ কথা বলেনি। হয়তো অনেকে বলেছে, হয়তো কান অব্দি পৌঁছায়নি। আজকে আমার কাছে মনে হয় যে ছোটন ভাই তখন স্ট্রিক্ট ছিলেন। এক একটা কোচের স্ট্রিক্ট হওয়ার হয়তো এক্সপ্রেস এক্সপ্রেস করার ওয়েটা আলাদা। হ্যাঁ, হতেই পারে, প্রত্যেকটা মানুষের এক্সপ্রেশন এক্সপ্রেস করার ওয়েটা আলাদা থাকতে পারে, কিন্তু কথা হচ্ছে ইন্টেনশনটা কি, এই কোচের ইন্টেনশনটা কি। এখন আমাকে, আমি সিনিয়র হয়ে গেছি, আমার প্লেইং টাইম হয়ে গেছে, কমতে পারে, আর জুনিয়র যদি আজকে ম্যাচে না নামে, জুনিয়র যদি একটু সময় না 20 মিনিট 30 মিনিট না খেলে, ওর এক্সপিরিয়েন্স হবে কোথা থেকে? আপনি যদি এখন শুধু সিনিয়র, যেমন দেখেন যে পাকিস্তান এর আগের একটা টুর্নামেন্টে সিঙ্গাপুরের সাথে ফ্রেন্ডলি ম্যাচ খেলাম আমরা, উইন্ডো খেললাম, হ্যাঁ, সেখানে কত বলে ডিফারেন্সে জিতলাম। পরের দিনও আবার সেই সিনিয়রদের কি নামালো, কেন ভাই? আমি সাফ করলাম মাত্র 2টা, আমার 5টা সাবস্টিটিউশনের কোচ ছিল, আমি কেন লেখা করলাম? আমি তখন নতুন খেলোয়াড়দেরকে খেলিয়ে তাদের ম্যাচ ম্যাচ এক্সপেরিয়েন্স, তাদের ম্যাচ সাহসটা পারবো না? তো আগের যারা করেছে তারা এই কাজটা করেছে। এখন পিটার বাটলার যদি মনে করে যে আমি দীর্ঘমেয়াদী, আমি এশিয়া লেভেল অলিম্পিক কোয়ালিফাই, অলিম্পিক যাওয়ার আমার ইচ্ছা, তো সেই ইচ্ছায় যদি উনি মনে করে যে আমাকে জুনিয়রটাকে এখন থেকে ধরতে হবে, সিনিয়রকে বাদ দিয়ে না, উনি যদি সিনিয়রকে বাদ দেওয়ার ইচ্ছা থাকতো তাহলে ক্যাম্পে কল করতো না, দেখিনি, ক্যাম্পে কল করতো, আমাকে যিনি কেন কল করা হয়নি? আমার যদি এমন হতো পারফরমেন্স খারাপ হয়েছে আমাকে বাদ দিয়েছে, বলতে পারতো। আর 30 জন খেলোয়াড়, ক্যাপ্টেন, যার বলে চ্যাম্পিয়ন হয় দল, আগে রাখে দেন। তো সেখানে তো, এখানে তো সেই বিষয়টা হয় নাই, এখানে সিনিয়রদেরকে সবাইকে ডাকা হয়েছে। আমার মনে হয় ওরা কোথাও একটা মিস গাইডেড হচ্ছে, ওদেরও আমি এটাই। টোটালি দোষ দিচ্ছি না।
কোথাও তারা একটা মিসগাইডেড হচ্ছে, এই ডালিয়ার এই তাদের কথাটা, কোথাও কেউ। হ্যাঁ, ডালিয়া ডালিয়া এই আপা, এই আপনার এই- সাথে আমি একটা কোশ্চেন যোগ করতে চাই। সেটা বলেন, হচ্ছে যে হ্যাঁ বলেন। হুম, যেটা অভিযোগ আসছে যে আপনার ক্যাম্পে তো 22-23 জন ফুটবলার থাকে, হুম, মেয়েদেরও আছে, বাট হুম, এখানে বিদ্রোহটা করতেছে বেসিক্যালি 3-4 জন কিংবা 6-7 জন, হ্যাঁ। বাকিরা কিন্তু বিদ্রোহে হুম, নাই। হুম, এটা কতটা সত্য যে হুম, ছয় হুম। সাতজনের সাথে কোনো আঘাত লাগতেছে কিনা কিনা কিংবা তাদেরকে কেউ ম্যানিপুলেট করতেছে কিনা যে আন্দোলন সংগ্রাম করো? আপনার কি মনে হয়? ভাই, আহ, সোহেল ভাই, আপনি তো সাংবাদিক, আমার আমার কাছ থেকে খুঁচিয়ে খুঁচিয়ে ওই একই জিনিসের কাছে বের করতে চাচ্ছেন। Sorry, আমি একটু টান পেয়ে বললাম। বিষয়টা হচ্ছে যে, কিন্তু মিডিয়ার মাধ্যমে জেনেছি, হ্যাঁ, actually অনেক কিছু জেনেছে। তো এখানে বিষয়টা এই না যে ওই 7 জন খেলোয়াড় বিদ্রোহ করছে, এই সেই, আমি ওইভাবে বলতে চাচ্ছি না। আমি বলতে চাচ্ছি যখন 18 জন নাম দিয়েছে, এটা এখানে 18 জন আছে, হ্যাঁ, এটা হতে পারে যে অনেক সময় সিনিয়রদের ইনফ্লুয়েন্স থাকে। এটা হতে পারে যে বড় আপু কিংবা বড় ভাইয়া কথা বলেছে সিনিয়র প্লেয়ার, আমরা অনেক সময় রাখতে হয় বা রাখ মানে রাখাটা না রাখলে একটা ঝামেলা হয়ে যেতে পারে, কিংবা রাখাটা উচিত বলে মনে করি, কিংবা উনি যেটা বলছেন সেটা হয়তো ঠিক। অনেক সময় যে মানে কনফার্ম না হয়েও অনেক সময় মানুষ একটা কিছুতে ড্রাইভ দেয়, তাই না? যে ওকে, আমাকে আমার সিনিয়র বলেছে, ঠিক আছে, মানে কিংবা চক্ষু লজ্জার কারণে সিনিয়র বলেছে আমাকে যেতে হবে, বিষয়টা এরকমও হতে পারে। তো আমি একেবারেই বলবো না যে মানে এই 7 জনই ইয়ে। আমার কাছে মনে হয় মিলন ভাই, ওভারঅল যে দে আর মিসগাইডেড, কোনো কারণে তারা মিসগাইড হয়েছে, কিংবা কেউ তাদেরকে আহ, ওদেরকে দিয়ে অন্যদের নিজেদের ওকে, সন্তুষ্টি করার চেষ্টা করছে। ডালিয়া ডালিয়া হ্যাঁ, আপনার এই তো কথাটা কিন্তু রেশ ধরে আপনি যে কথাটা বললেন, জি। এই এই আমি আপনার সঙ্গে একমত, এবং এইটা ধরে আমি মফিজ ভাইয়ের কাছে প্রশ্নটা রাখতে চাই যে মফিজ ভাই আপনি একটু না না প্রশ্নের সময় মিলন ভাই, নিবেন। আমি আরেকটু বলে আমি মনে হয় চলে যাব, আমি একটু বলি। হ্যাঁ হ্যাঁ, ঠিক এখানে আছে, ওই যে ঠিক আপনার আছে, অসুবিধা একটা নেই। জিনিস একটু মফিজ ভাই প্লাস মশির ভাই বলেছেন যে ওই হুম, কমেন্টের বিষয়গুলো, নেগেটিভ হুম, পজিটিভ কমেন্টের বিষয়গুলো, হ্যাঁ 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 ওনারা নেগেটিভ গুলোই সব বলেছেন। হ্যাঁ হ্যাঁ অনেকে কিন্তু পজিটিভ ওদের নিয়ে আছে, অনেকে কিন্তু কোচের নেগেটিভ আছে, পজিটিভ আছে। তো আমাদের মত মত থাকবে, এক একজনের এক একটা মতামত থাকবে, এটা খুবই নর্মাল, ন্যাচারাল প্রসেস। কিন্তু আহ, আমি মনে করি, আমি যখন পেশাদারিত্বের জায়গা থেকে কাজ করব, হুম, এই যে সুইসাইডের কথা বলা হয়েছে যে অনেক সময় হুম, মেন্টাল ট্রমা চলে আসে, ওইটা ওভারকাম না করতে পেরে টিনেজ বা মানে অ্যাডোলেসেন্স এইজে গিয়ে অনেক সময় অনেক উল্টাপাল্টা কিছু করে ফেলে। তো আমি মনে করি হুম, প্লেয়ার কেন, প্লেয়ার দেখবে যে খুব গরমের মধ্যেও ব্লেজার করে থাকতে পারে এবং সে খুব নর্মাল অ্যাটিটিউডে। হ্যাঁ, এই যে আমাদের ডিফেন্সে যারা কাজ করে, তারা দেখবেন মোটা মোটা ভারী ভারী জিনিসপত্র গায়ের মধ্যে দিয়ে সারাক্ষণ কাজ করছে, তারা হ্যাসিটেট করছে না যে গরম লাগছে। প্লেয়ার মানে কি ফিট, সে ঠান্ডা গরম সবকিছু তাকে, সে পেশাদার জায়গা থেকে এই ধরনের নেগেটিভ কমেন্টস কে সে গায়ে লাগাবে না। মেসি রোনালদো কত নোংরা করেন, আচ্ছা, গায়ে লাগায় লাগায় না। তা আমি আমার এই ছোট বোনদের বলবো যে তোমরা, তোমাদের যদি কোনো কিছু ভুল হয়ে থাকে সেটা তোমরা স্বীকার করে নাও, আর যদি ভুল না হয়ে থাকো সেটাও ক্লারিফাই করো। আর হচ্ছে মানে কোচের কথা অবাধ্য হয়েও না, কারণ তুমিও একদিন কোচ হবা। আজকে যে খেলোয়াড়রা, সিনিয়র খেলোয়াড় কয়েকজন আছে, এর মধ্যে দুই একজন আছে যারা কোচের কোর্স করে ফেলেছে, আগামীতে তারা কোচ হবে। তারা এরকম একটা সিচুয়েশন আসলে তারা রিয়েলাইজেশন তাদের আসবে হয়তো বা, যে এই জিনিসগুলো আসলে ঠিক না। হতে পারে করে ভুল, মনে করলাম, কিন্তু একটু মেনে মেনে দেখুক কোচ কি চায়। কোচ তো তাকে একদম টিমেই কল করেনি, ব্যাপারটা তো তা না। মিলন ভাই, আমি হ্যাঁ আমি হ্যাঁ একটা সুরাহা চাচ্ছি, হ্যাঁ, দেশের এইটাই আমি বলতে ফুটবলের চাচ্ছিলাম ডেভেলপমেন্ট যে চাচ্ছি। আপনি, হ্যাঁ এইটাই আপনি বলছেন, কিন্তু ধন্যবাদ ডালিয়া। কিন্তু একটা জিনিস ডালিয়া ভাই, মাথায় এই যে রাখতে হবে আপনার যে লাস্ট কথা অনুসারে দিয়ে বলতে চাই যে আসলে হ্যাঁ, মানে এই সমাধান কিসে, কোথায় কিসে, সমাধানটা হ্যাঁ কিসে এই প্রশ্নটা হবে? আমারও সেম, সোহেলের সঙ্গে একই প্রশ্ন। আপনি যদি অল্প কথাই বলেন, এটা সমাধানটা সমাধান হচ্ছে কোথায়? যে ফাইন্ড আউট করা হুম, অ্যাকচুয়াল প্রবলেমটা কারা ক্রিয়েট করেছে, এটা ফাইন্ড হ্যাঁ, আউট করা, রিয়েলি ফাইন্ড আউট করা, ফাইন্ড আউট করে সেটার প্রতিকার করা। যদি এমন হয়ে থাকে যে তারা তারা কারো মাধ্যমে এরকম করেছে, তো সেটা ফাইন্ড আউট করে এবং তার স্টেপটা কারা নিয়েছে, কিংবা এর কার মধ্যে এখানে তদন্ত ফল্ট কমিটি আছে। কাজ করছে। জি, হুম, জি, 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 ওনারা কাজ করছেন, আমি বিলিভ করি যে তারা একটা ভালো কমিটি হয়েছে, এই কমিটি খুব সুন্দরভাবে এটা বের করে নিয়ে আসবেন। এবং আহ, আসলে এটার জন্য যদি আহ, যে কোনো ইস্যুতেই আমাদের দেশের ফুটবল বাঁচানোর জন্য যদি হার্ড লাইনে যেতে হয়, আমি সেটার পক্ষে আছি। উইমেন হ্যাঁ, ফুটবল, কারণ এই ফুটবলের বীজটা আমি বুনেছি, আমরা বুনেছি। মিলন দা, আপনি বলেছেন যে হুম, আজকে ওই
ইয়াতে একটা গোষ্ঠী আবার মেয়েদের ফুটবলের উপরে হানা দিচ্ছে, এই করছে। হুম, ভাই আমি কমলাপুর স্টেডিয়ামে খেলেছি, পাটকেল ছুঁড়েছিল, হুম, খেলা বন্ধ হয়েছে, ইট পাটকেলের ওই মিছিল টিছিল থামানো হয়েছে, এক গোষ্ঠী মিছিল করছিল মেয়েরা ফুটবল খেলবে না। তারপরে আমার একটা ইন্টারভিউতে আমি বলেছিলাম যে এই দেশে মেয়েরা সুইমিং কম্পিটিশন করে না সুইমিং কস্টিউম পরে? 2001 2 3 সাল 3 4 সালের দিকে নোংরা মুভি ভরে যেত বাংলাদেশের সিনেমা থিয়েটারে, হলে নোংরা মুভি দেখাতো তখন। বললাম ওইগুলো যদি গিয়ে মানুষ দেখে হজম করতে পারে, মেয়েরা তো কোনো অশালীন ড্রেস পরে খেলছে না ফুটবল। তো এখন আবার সেই এক ধরনের ওই শক্তি চারা দিয়ে উঠছে। এর মধ্যে যদি আমাদের বোনরা আমাদের এইসব নিয়ে এত টানা হেঁচড়া হয়, আসলে একটা ক্ষতিগ্রস্ত ফুটবল হবে। আমি ফুটবল উইমেন ফুটবলের ক্ষতি হোক এটা চাই না। এটা হচ্ছে আমার ওকে। কথা। থ্যাংক ইউ। ডালিয়া, তো ধন্যবাদ আমি ডালিয়া। একটা ডালিয়া, কোশ্চেন করতে হ্যাঁ চাই। বলেন। মিলন ভাই, হ্যাঁ আমি বলেন, একটা কোশ্চেন বলেন, করতে পারি তো? বলেন, বলেন। ওভারঅল আমি এটার গুরুত্ব খুব দেখতে পাচ্ছি যে তাদেরকে মিডিয়া থেকে প্রোটেক্ট করতে হবে, তাদের অ্যাকচুয়ালি লিয়াজো থ্রুতে যে কি বলছেন, এবং তাদের কাছে যে ইনপুট গুলো আসছে, মানুষের যে ঘৃণা, তারপরে যেই মানে ওই যে প্রতিক্রিয়াশীল যেই গ্রুপ আছে তাদের ইগুলো, হেট্রেট গুলো, রাইট? তারপরে উৎসাহ কমিয়ে দেওয়ার মতো যে ইগুলো, এগুলো তো কন্ট্রোল ওয়েতে মানে এক্সপোজার হওয়া উচিত, রাইট? ইনস্টিড অফ অবশ্যই তারা আপনি ডিরেক্টলি সবকিছুই করছেন। ঠিক বলেছেন, ঠিক বলেছেন। একটা কথা বলি, তাদের পেজ গুলোর কিন্তু মডারেটর আছে, তাই না? কালকে একটা দেখলাম যে ঋতুপর্ণার একটা ইয়ে নিয়ে উঠেছে যে এক্স্যাক্টলি। তারা ঋতুপর্ণা এর ও অ্যাপোলজি দিয়েছে একটা হুম। মডারেটর দিয়ে, তার ইনস্টাতে একটা এরকম কমেন্টের একটা বিষয় বিষয় চলে এসেছে। বাট আপনি তো জানেন যে ইনস্টাতে কোনো মডারেটর থাকে না, হ্যাঁ, ইনস্টাগ্রামে তো কোনো মডারেটর থাকে না, থাকে না, ফেসবুক পেজে থাকে। হ্যাঁ, তাহলে ঋতুপর্ণার ওখানে ইনস্টাগ্রামে কিন্তু এগুলো দেয়। আমি মনে করি ওদের এখন মাথা ঠান্ডা রেখে এইসব থেকে দূরে থাকা উচিত, এবং খুব ঠান্ডা মাথায় চিন্তা করা উচিত যে মানে এখন মুখ খোলাটাই ওদের উচিত না কোনোভাবে না। তার অনেক সময় যে ধরেন ইমোশনাল হোক আর প্রেশার চলে হোক, অথবা সম্মান বোধের কারণে ভুল বোঝার কারণে ভুল কথা বেরিয়ে যেতে পারে, যেটা কালকে একটু পড়া হয়েছে আমি মনে করি। ইনস্টাগ্রামে কোনো মডারেটর থাকে না, কিন্তু পড়া বলেছে সেটা তার মডারেটর ফল্ট ছিল। বাট যারা জানা তারা কিন্তু জানে, ওটা নিয়েও ট্রল করা হচ্ছে। তবে আমি সবাইকে বলবো যে আমরা এত অ্যাটাক করে কথা না বলি, কেউ কাউকে অ্যাটাক করে না বলি। সমালোচনা অবশ্যই দরকার, ক্রিটিসিজম দরকার, গঠনমূলক ক্রিটিসিজম অবশ্যই দরকার। আদারওয়াইজ আমি আমার যে দোষগুলো সেগুলো না জানলে আমি কিভাবে শুধরাবো? সো হুম, হুম। আমার মনে হয় আমার সবারই উচিত একটু রয়েস হয়ে এদেরকে ইয়ে করা। আর আমার ছোট বন্ধুরা বলবো যে তোমরাও এত হার্ড লাইনে যেও না, তোমরা একটু ঠান্ডা মাথায় ঠান্ডা ভাবে চিন্তা করো। এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি। তো ডালিয়া, আপনি বোধহয় চলে যেতে চাচ্ছিলেন। আমাদের চমৎকার একটা প্রাণবন্ত আলোচনা প্রায় শেষের দিকে। তো আপনার শত ব্যস্ততার মাঝখানেও যে আমাদের আমন্ত্রণে সাড়া দিয়েছেন, আমরা আসলে সত্যি আপনার কাছে কৃতজ্ঞ, এবং চমৎকার মূল্যবান কিছু কথা বলেছেন যেটা বাংলাদেশের নারী ফুটবলের উন্নয়নে কাজে দেবে বলে মনে করি। ধন্যবাদ ডালিয়া। এবার আমি একটু মুফিজ ভাইয়ের কাছে আসতে চাচ্ছি। আমার একেবারে শেষের দিকে প্রশ্নটা হচ্ছে এই আপনি শুরুতেই বলছেন, এবং আমরা তো নেপালে গিয়েই কাভার করেছি, দেখেছি এই অগ্নিস্ফুলিঙ্গের সূত্রপাত বা যেটাই বলেন দ্বন্দ্বের সূত্রপাত কিন্তু এই নেপালে এই পাকিস্তান ম্যাচের পরের থেকে, যখন আহ, আপনার মনিকা প্রথম বললেন যে কোচ চায় না আমরা খেলি বা সামথিং এরকম কথা। তো অক্টোবর মাসে সাফ হয়েছে, এরপর নভেম্বর গিয়েছে, ডিসেম্বর গিয়েছে, জানুয়ারি, ফেব্রুয়ারি। আমার প্রশ্নটা হচ্ছে এই সমস্যার সমাধান কি ফুটবল ফেডারেশন এই 4 মাসে করতে পারতো কিনা? আপনার কাছে কি মনে হয়, ফুটবল ফেডারেশন কি আজকের এই অবস্থার জন্য দায় এড়াতে পারেন কিনা? ধন্যবাদ। আমার কাছে মনে হয় এখানে ফুটবল ফেডারেশনের অবশ্যই একটা দায় আছে। তবে ফুটবল ফেডারেশনের কাছে আমি যদি ওদেরকে আমি যেটা দেখছি, যে তাদের নতুন একটা নির্বাচন হলো, নতুন কমিটি হলো, তারা তাদের নতুন কমিটির মানে ওই নতুন কমিটি হয়েছে, সবাই নির্বাচিত হয়েছে, তারা ওই আনন্দে বিভোর হয়ে আছে সব। অর্থাৎ এই টিমের দিকে যে নজর দিবে এরকম মনে হয় তাদের মন মানসিকতা তেমন ছিল না, আমার ধারণার কিরকম। বা এখানে যে একটা বড় ধরনের গ্যাপ চলে চলে আসছে কোচ এবং খেলোয়াড়দের মধ্যে, ওইটা নিয়ে তারা কেউ মনে হয় মাথা ঘামায়নি। এখন যখন কোচের সাথে আবার তাদের চুক্তি নবায়ন করেছে, আবার এদিক দিয়ে মেয়েরা বিদ্রোহ করছে, এখন হইলো তাদের মাথায় আসছে বিষয়টা। মাঝখানে এতদিন সবাই এটা ভুলে গেছিল, আমার কাছে মনে হচ্ছে এরকম। এই হিসেবে আমি মনে করি মূল দায়টা আসলে ফুটবল ফেডারেশনেরই। তারা মেয়েদের কাছে বসতে পারতো, মেয়েদের সাথে বসতে পারতো, কোচের সাথে বসতে পারতো। দুজনকে এক দুই জায়গায় নিয়ে আসে। পক্ষেরই
হ্যাঁ, ফুটবলারদের এবং দুই পক্ষের গ্যাপ মানে থাকতে পারে। কোচকে এক জায়গায় বসাতে তবে বাধ্য কোচ হন। কোচ অবশ্যই চায় যে তার টিম ভালো করুক। সে শতভাগ চেষ্টা করে তার টিমকে সফল করার জন্য, এবং খেলোয়াড়রাও চায় যে আমাদের টিমটা সফল কাম হোক। আমরা এই খেলোয়াড়রা শতভাগ তার উজাড় করেই খেলে। তবে এইখানে যে গ্যাপটা হয়েছে, যে বললাম যে মনস্তাত্ত্বিক বিষয়, আসলে এটা দুই পক্ষ একসাথে বসলে যদি কেউ ভালোভাবে মিডিয়া করতে পারতো, তাহলে হুম, মনে হয় এটা আমার সমাধানটা সহজ হয়ে যেত। এখানে একটা বিষয় হলো, দীর্ঘদিন যাবত মেয়েরা ছোটন ভাইয়ের অধীনে কোচিং এ ছিল। ছোটন ভাইদেরকে নিজের সন্তানদের মতোই, সন্তানের মতোই দেখতো। যেখানে কঠোর হওয়া দরকার কঠোর হতেন, যেখানে আদর করার দরকার এখানে তিনি কিন্তু আদরই করতেন। আর এখানে পিটার বাটলার একজন নতুন মানুষ আসছেন, এবং উনি বাংলাদেশের কালচার সম্পর্কে জানেন না। মেয়েরাও পিটার বাটলার সম্পর্কে জানে না। এই আর কিছুদিন পিটার বাটলারের সাথে যদি ছোট ভাই থাকতেন, মেয়েরা পিটার বাটলারের সাথে যদি মানিয়ে নিতে পারতো, তাহলে মনে হয় এই দ্বন্দ্বটা থাকতো না। যেমন পলস মলি ছিলেন, পলস মলি ছোট ভাই একসাথে কাছাকাছি কাজ করেছে। পলস মলির সাথে কিন্তু মেয়েদের কোনো দ্বন্দ্ব ছিল না বা মানসিক গ্যাপ ছিল না। তারা কিন্তু পলস মলির কথা তারা নির্দ্বিধায় মানতো, এবং পলস মলির কথা প্রশংসাও করছে আমার সাথে। কিন্তু হঠাৎ করে যে পিটার বাটলার আসার পরে ছোট ভাই চলে যাওয়াতে এখানে তাদের মধ্যে একটা দূরত্ব তৈরি হয়ে গেছে। আর ছোটন ভাইয়ের কিছুদিন থাকলে এই পিটার বাটলার থাকতেন, দুইজন যৌথভাবে চালাতেন, মেয়েরা আসলে তার সাথে মানিয়ে নিতে পারত। আমার মনে হয় এখানে এই মূল দ্বন্দ্বটা এসে গেছে। তো এটাও মনে হয় থাকবে না। আমি মনে করি যে ফুটবল ফেডারেশনে যারা কর্মকর্তা আছেন তারা মিডিয়া করে দুই পক্ষকে একটা আপোষের ব্যবস্থা করে মেয়েদেরকে ছাড় দিতে হবে, কোচকেও একটু নরম হতে হবে। আসলে হুম। একজন গার্জিয়ান তার সংসারটা কিভাবে চলবে সবসময় কঠোর হলে চলে না। অর্থাৎ একসময় কঠোর হবেন, একজন একসময় মমতা দিয়ে তাদেরকে বোঝাতে হবে। আমি যতটুকু মেয়েদের কাছ থেকে যতটুকু জানি, যে উনি কখনোই ভালোবাসা দিয়ে বা মমতা দিয়ে এদেরকে বোঝান। সবসময় উনি একটা মানে এই কি বলে এটা, হার্ড লাইনে হেডমাস্টার। থাকেন সবসময়। হ্যাঁ, আমাদের গ্রামের আগের যে হেডমাস্টাররা ছিলেন ব্যাট নিয়ে করতেন ওই অবস্থা। অর্থাৎ ভালোবাসা দিয়ে যে উনি বোঝাবেন এরকম কোনো তার মধ্যে দেখি না। মানে মেয়েদের কাছ থেকে যেটা পাইলাম আর কি, এরকম বোঝা গেছে। তবে আসলে মফিজ কোচ ভাই, বিষয়টা হলো নিঃসন্দেহে যে, ভালো। মফিজ ভাই হ্যাঁ, বিষয়টা হলো যে ও তো একটা ইংলিশ মানে ইংলিশ পার্সন। তারা আসলে মোর প্রফেশনাল তাদের মধ্যে। আপনার এই ছোটন ভাই হলো অনেকদিন যাবত অনেকদিন ধরে মেয়েদেরকে গড়ে তুলছেন, তাদেরকে একসাথে ছিল, একসাথে ওই যে স্নেহ আদর ভালোবাসা দেওয়া, মানে ওই যে একটা কথা আছে না, শাসন করা তারই সাথে সোহাগ করে যে। কিন্তু শখ করে যে। পিটার বাটলার, হ্যাঁ, এটা থাকার কথা না। সে বেসিক্যালি একদম প্রফেশনাল কোচ, এবং সে প্রফেশনাল ওয়েতে সে চিন্তা করবে। এখন তার প্রফেশনালিজমকে যদি আমরা অ্যাকসেপ্ট করতে না পারি, এটা মেবি আমাদের ব্যর্থতা। ঠিক বলছেন, একদম সহি। একেবারে আমাদের অনুষ্ঠান প্রায় শেষের দিকে, আমি একটু মশিউর ভাইয়ের কাছে এবং সোহেলের কাছে আমি জানতে চাচ্ছি যে বিষয়টা এরকম যে এই আহ, দুই পক্ষের, দুই পক্ষই বলবো, বিদ্রোহী ফুটবলার এবং কোচের যে দ্বন্দ্বটা, এটার শেষ আসলে কোথায়? এবং তদন্ত কমিটি তদন্ত চলছে আপনাদের আসলে মশিউর ভাই প্রথমে বলেন যে এটার শেষটা বা সমাধানটা কিভাবে হওয়া উচিত বলে মনে করেন? কারণ আমার মনে হয় যে পিটার বাটলারকেও বাংলাদেশের ফুটবলের দরকার আছে এবং মেয়েদেরকেও দরকার আছে। মশিউর ভাই একটু বলবেন, এরপরে সোহেল বলবেন, আমরা অনুষ্ঠান শেষ করে দিতে চাই। জি, ধন্যবাদ মিলন ভাই। তো ফিনিশিংটা আসলে একটা মিডল গ্রাউন্ডে হওয়া উচিত, যেন দুই পক্ষই কিছুটা কম্প্রোমাইজ করেন। যেমন কোচ পিটার বাটলারের কে এটা একটু মানে অ্যাডজাস্ট হতে টাইম দিতে হবে, এবং তাকে বোঝাতে হবে যে আমাদের এখানে মানে আপনার প্লেয়ারদের ব্যক্তিগত বিষয়টা, মানে তাদের যে রিলেশনশিপের অ্যাসপেক্টটা আপনাকে একটু মানে নমনীয় হতে হবে, তাদেরকে বুঝিয়ে কাজ করাতে হবে। অন দা আদার হ্যান্ড প্লেয়ারদেরকেও মানে ডালিয়া ম্যাডাম যেভাবে বললেন যে ডিসিপ্লিন এবং অন্যান্য বিষয়ের প্রতি এই, মানে রেসপেক্টফুল হতে হবে। তো দুই দলেরই মানে আহ বুঝতে হবে যে অন্য পার্টি তাদের বেস্ট ইন্টেনশন থেকেই বলছেন, ঠিক আছে? আহ, আর আমরা চাই না প্লেয়ারদেরকে হারাতে। তাদের এখনো অনেক কিছু দেয়ার আছে জাতীয় দলকে, এবং এদিকে পিটার বাটলারের এখন পর্যন্ত আহ, মানে রেজাল্ট এবং ট্রাজেক্টরি সেগুলো ভালো। এবং যেহেতু নতুন চুক্তি হয়েছে, আমরা চাবো যে সে এখানে কাজ করতে পারুক। এটা একটা দুঃখজনক বিষয় হবে যদি যে কোনো এক পক্ষকে এটার জন্য চলে যেতে হয়। তো সেটাই আমি মনে করি যে সবচেয়ে ভালো সলিউশন হবে। সোহেল একটু বলেন যদি এক কথাই। জি মিলন ভাই, এটা হচ্ছে আমার কথা হচ্ছে যে যেটা ডালিয়া আপা যেটা বলে গেল, মানে এটা এমন বড় কোনো ঘটনা ছিল না যে এটা এত বেশি এটাকে হাইলাইটস করা হবে। তো এটা মিডিয়াতে বেশি, অনেক বেশি হাইলাইটস হয়ে গেছে, যেটুকু হওয়ার হয়ে গেছে।
তবে আমার যেটা মনে হয় সেটা হচ্ছে যে আমরা সাফ ফুটবলে মানে দক্ষিণ এশিয়া ফুটবলে আমরা আমরা শ্রেষ্ঠ প্রমাণ করে ফেলছি। এখানে আমাদের আর শ্রেষ্ঠ প্রমাণ করার কিছুই নেই। পরপর দুইবার চ্যাম্পিয়ন হওয়া এটা কিন্তু সার্টিফিকেট কথা না। আমাদেরকে নেক্সট স্টেপে মানে মানে ফরওয়ার্ড হওয়া উচিত। সেটা এশিয়ান লেভেলে হোক কিংবা যেটা ডালিয়াপা বলে গেল অলিম্পিক কিংবা আহ, ওয়ার্ল্ড কাপ। ইয়েতে কমনওয়েলথ গেমস, ঠিক আছে। ওয়ার্ল্ড কাপ একটু সুদূর পড়া হতো, এটা অনেক দূরের ব্যাপার। ধীরে ধীরে যদি আগাতে পারে আমরা সেদিকে যাব। সেই জায়গাতে যাওয়ার জন্য সম্ভবত একজন প্রফেশনাল কোচকে বিএফএফ নিয়োগ দিয়েছে। এখানে একটা একদম মিডল ম্যানের দরকার ছিল, এটা আমরা ক্রিকেটে দেখছি যে হাতুড়ি যখন প্রথম কোচ হিসেবে আসছিলেন তখন তার সাথে সে একজন কড়া হেডমাস্টার ছিলেন, ঠিক আছে। প্রথম দিকে এসে সাকিবকে পর্যন্ত 6 মাস এসেই নিষিদ্ধ করছে। আর সাকিব তো এখানে আর অন্য কোনো অনেক ফুটবল ক্রিকেটারকে নিয়ে তার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করতে পারে না। সাকিবের মতো মানে হেভি স্পোর্টস পার্সন তো বাংলাদেশে আর নাই, ছিল না তখনকার সময়ে। হুম। তো সেই প্রথমে 6 মাস নিষিদ্ধ করে দিয়েছিল সাকিবকে যে কোনো কারণেই হোক। তখন তার সাথে ক্রিকেটারদের সাথে যে মিডলম্যান হিসেবে কাজ করার জন্য বিসিবি থেকে অ্যাপয়েন্টেড ছিল খালেদ মাহমুদ সুজন। খালেদ মাহমুদ সুজন মানে কালচার বোঝানো হোক কিংবা অন্য কিছুই হোক সেটা কিন্তু ইয়ার সাথে মিডলম্যান হিসাবে কমিউনিকেশনটা করতো। বিএফএফ এর উচিত ছিল এখানে, যেহেতু একটা মিসকমিউনিকেশন হচ্ছে প্রথম থেকে মেয়েদের সাথে পিটার বাটলারের, সেক্ষেত্রে একজনকে মিডলম্যান হিসাবে দেওয়া, যাতে এখানে কালচার বোঝানো হোক কিংবা কোনো কিছু মেয়েদের সাথে এই ইয়েটা করলে মনে হয় ভালো হইতো। এখনো অনেক ভালো সময় আছে, মেয়েদেরকেও বুঝতে হবে যে আমাদেরকে নেক্সট স্টেপে যাওয়া উচিত। এবং এই কোচ খারাপ চাচ্ছে না, এই কোচ প্রফেশনাল, সে প্রফেশনাল ওয়েতে রিয়াক্ট করতেছে এবং সে প্রফেশনাল ওয়েতে সিদ্ধান্তগুলো নিচ্ছে। সেই হিসাবে যেমন আমাদের ডালিয়াফা বলে বললেন মেসি এবং রোনালদোকেও অনেক সময় কোচের সিদ্ধান্ত মানতে হয়। মেসি এবং রোনালদোকে যখন মেসি যখন ইনজুরি থেকে ফিরে আসছে তখন তাকে ফার্স্ট 70 থেকে 80 মিনিট তাকে বসায় রাখছেন। তারপর রোনালদোকে মারতে মানে গত ওয়ার্ল্ড কাপে আমরা দেখছিলাম কোচ মারতে ইয়ে থেকে মানে আপনার ফুল টাইম খেলায় নাই। হ্যাঁ, সে রিয়াক্ট করছিল কিন্তু সে বিদ্রোহ করতে পারে নাই। তা আমাদেরকে এইগুলা মেনে নেওয়ার মানসিকতাও থাকতে হবে যাতে থাকতে আমরা হবে কোনো এবং ঠিক আছে। হ্যাঁ, তো এইটাই এখানে আমি বিএফএফ যে আমি তদন্ত কমিটি গঠন করছে করেছি। সেটা যে সেটা যে রিপোর্ট দেবে সেটা অনুযায়ী আমার মনে হয় দুই পক্ষে নমনীয় হয়ে মেনে থাকুন। মেনে নিলেই বরং আমাদের জন্য এবার ভালো হবে। ফুটবলের জন্য ভালো হবে। ধন্যবাদ ফুটবলের জন্য সবাইকে। ভালো। আমাদের অনুষ্ঠান একেবারে শেষ পর্যায়ে। আবারও আমি কৃতজ্ঞতা জানাচ্ছি মফিজ ভাইকে এবং ডালিয়াকে, দুজন আমাদের এই অনুষ্ঠানে আসার জন্য এবং তাদের ব্যস্ত সময়কে ব্যস্ত সময়ের ফাঁকে আমাদেরকে সময় দিয়েছেন, এজন্য ধন্যবাদ। আমরা অন্য কোনো দিন অন্য কোনো বিষয় নিয়ে আবার আলোচনা করবো এবং আমরা আবারও হাজির হব। সবাইকে ধন্যবাদ। শুভরাত্রি। শুভরাত্রি। ধন্যবাদ। বাই।